আচ্ছা। তো তার আগে আমাদের আজকের সেশনটার যে টপিক রিসার্চ ডিজাইন অ্যান্ড রিসার্চ মেথড। সো আমাদের মানে রিসার্চের ক্ষেত্রে প্রবলেম ফেস করি আমরা অধিকাংশ ক্ষেত্রে, যেটা দেখা মানে বাইরে থেকে যেটা দেখা যায় লিটারেচার রিভিউ করতে গিয়ে। বাট অ্যাকচুয়াল প্রবলেমটা আসলে যেখানে আসে, আমাদের হয়তো মনে হয় যে আমরা প্রবলেম ফেস করতেছি না, নিজের মতো করে অনেকে আমরা ডিজাইন মেথড ঠিক করে ফেলি। বাট আমরা যখন পাবলিকেশনের ক্ষেত্রে যাই কিংবা কোনো ইথিক্যাল পারমিশনের ক্ষেত্রে যাই, সেই সময়ে যেটা হয় রিসার্চ ডিজাইন এবং রিসার্চ মেথড এই দুইটা জায়গাতে এসে আমাদের পাবলিকেশন কিংবা ইথিক্যাল যে পারমিশনগুলো আছে সেই জায়গাটা গিয়ে আটকে যায়। সো এখন তার মানে রিসার্চ ডিজাইন অ্যান্ড রিসার্চ মেথড এই দুইটা জায়গা আমাদের রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন, এবং অনেক সবচেয়ে কমপ্লেক্স পার্টও বলতে পারেন। রিসার্চ ডিজাইন, রিসার্চ মেথড, মেথড মোটামুটি সহজ হলেও ডিজাইনটা একটু কমপ্লেক্স। মেথডের মধ্যে আমাদের স্যাম্পলিং টেকনিক্স আছে, ওই স্যাম্পলিং টেকনিক্সটা একটু কমপ্লেক্স মনে হতে পারে। বাট প্র্যাকটিস করলে কিংবা নিয়মিত আপনার কাজ করতে থাকলে দেখা যায় যে ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। সো আজকে আমরা রিসার্চ ডিজাইন অ্যান্ড রিসার্চ মেথড এই দুইটা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, আজকের যে সেশনটা আছে, যদিও আমরা আজকে এখন কয়টা বাজে, 10টা, ওকে 10টা 10 বাজে। সো আজকের যেহেতু কমপ্লেক্স বিষয়, সো এখানে অনেক বিষয় আছে, আমি ট্রাই করব শর্টকাটে শেষ করার, যত শর্টকাটে এবং সহজে শেষ করা যায়, কোনো কিছু বাদ দিয়ে না, সব কিছু ইনক্লুড করে শর্টকাটে শেষ দেওয়ার ট্রাই করব। এবং আজকে একটু টাইম লাগতে পারে। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে বেশি টাইম লাগতেছে, তাহলে আমরা এই সেশনটাই কালকেও কন্টিনিউ করব। মানে কালকে তো সেশন আছে এমনিতেও, রিসার্চ লবি সেশন যেহেতু সোমবার এবং মঙ্গলবার। সো কালকেও আমরা এই সেশনটাই মানে এই টপিকটাই কন্টিনিউ করব যদি আজকে শেষ না হয়। ওকে। সো আমরা যেহেতু মানে অনেক ক্ষেত্রে বোরিং লাগে, বিশেষ করে অনলাইন মিটিংগুলোতে। সো আমরা একটু আমাদের আজকের সেশনটা শুরু করার আগে একটু ব্রেইন স্টর্মিং করি, আমাদের অ্যাটেনশনটা যাতে ধরে রাখতে পারি। সেটার জন্য সাইকোলজিক্যাল যে টেকনিক্সগুলো আছে সেখান থেকে একটা টেকনিক্স আমরা এখানে ইউজ করি। ওকে। সো আমি জাস্ট প্রসেসটা বলি প্রথমে, আমরা কি করব বা আপনারা কি করবেন। সো আমরা আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, আম, পঞ্চেন্দ্রিয়তে আমরা জানি সবাই। সো আমরা প্রথমে আমাদের বিষয় নিয়ে ফোকাস করব। 1 মিনিট টাইম দিব। এই 1 মিনিটের মধ্যে একদম শুরুর দিকে আপনারা ওকে, প্রথম 30 সেকেন্ড পর্যন্ত আপনারা একটু রিল্যাক্স করবেন। প্রথম 30 সেকেন্ড পর্যন্ত আপনারা জাস্ট আপনাদের চিন্তার দিকে ফোকাস করবেন। আপনাদের যে চিন্তাটা হচ্ছে, কি চিন্তা হইতেছে ওটাকে ম্যানিপুলেট করার দরকার নেই, যা হইতেছে চিন্তা আসতেছে আসতে দেন, ওটার দিকে ফোকাস করেন, কি চিন্তা আসতেছে, কীভাবে আসতেছে। তারপরে 30 সেকেন্ড পর আমি যখন বলবো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য, সেই সময় আপনারা আপনাদের আশেপাশে থাকা যে কোনো 5টি অবজেক্ট দেখবেন, যেগুলো আপনারা কি দেখতে পারতেছেন ভীষণ। যে কোনো 5টা অবজেক্ট আইডেন্টিফাই করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন। সেটা শেষ হইলে আপনাদের আশেপাশের যে কোনো যে কোনো 4টি শব্দ আপনি যেগুলো শুনতে পাইতেছেন সেটা একটু আইডেন্টিফাই করার ট্রাই করবেন, যে আপনি এখন কোন 4টি শব্দ শুনতে পারতেছেন। দেন এরপরে যেটা করবেন, আপনার স্কিনের দিকে ফোকাস করবেন, অর্থাৎ সেন্সেশন, বডি সেন্সেশন। আপনি কোন 3 ধরনের সেন্সেশন অনুভব করছেন, যেমন আবহাওয়ার ক্ষেত্রে গরম নাকি ঠান্ডা অনুভব করছেন, আপনার জামা যেখানে লেগে আছে সেইখানে আপনার কেমন অনুভূতি হচ্ছে, আপনার হাত বা পা আপনি যেখানে বসে আছেন সেইখানে কেমন অনুভূতি হচ্ছে। এইরকম 3টা অবজেক্ট আইডেন্টিফাই করার ট্রাই করবেন। তারপরে 1 মিনিট শেষ হওয়ার পরে আমি র্যান্ডমলি, ধরেন 3-4 জনকে র্যান্ডমলি যে কাউকে জিজ্ঞেস করতে পারি যে আপনি এখন বলেন কোন 5টা অবজেক্ট আপনি দেখলেন, কোন 4টা অবজেক্ট আপনি শুনলেন, এবং কোন 3টি অবজেক্ট আপনি সেন্সেশন, বডি সেন্সেশনের মাধ্যমে ফিল করতে পারলেন। ওকে। সো আশা করি এটা মনোযোগ ধরে রাখতে হেল্প করবে পুরো সেশনটাতে। সো আমরা এখন থেকে স্টার্ট করি। 30 সেকেন্ড পর্যন্ত আপনারা জাস্ট আমি বলার আগ পর্যন্ত আপনারা যেটা বললাম আপনাদের চিন্তার দিকে ফোকাস করবেন। চিন্তা ম্যানিপুলেট করার প্রয়োজন নেই, যেভাবে যে চিন্তা আসতেছে ওটা একটু ওটার দিকে ফোকাস করবেন। তারপরে আমি যখন সেকেন্ড স্টেপে যাইতে বলবো, তারপরে যেটা বললাম 5টা অবজেক্ট যেটা দেখতে পারতেছেন, দেন 4টা অবজেক্ট যে সাউন্ড শুনতে পারতেছেন, দেন 3টা ফিলিং যেগুলো আপনার বডি স্কিনে সেন্সেশন আপনি ফিল করতে পারতেছেন। ওকে। সো স্টার্ট। সবাই আপনারা আমার চিন্তার দিকে ফোকাস করি একটু।
ওকে, ঠিক আছে। তো এখন সেকেন্ড স্টেপে আপনারা আপনাদের আশেপাশের ৫ টা জিনিস দেখার, যেগুলো দেখতেছেন আইডেন্টিফাই করার ট্রাই করেন। ৪ টা সাউন্ড আইডেন্টিফাই করার ট্রাই করেন। দেন ৩ টা সেনসেশন আইডেন্টিফাই করার ট্রাই করেন। জাস্ট 1 মিনিট। ওকে, ঠিক আছে। সবার ওকে, ঠিক আছে, সব কমপ্লিট। তাহলে আমি র্যান্ডমলি কয়েকজনকে জাস্ট জিজ্ঞেস করব। আচ্ছা, সাইবা আক্তার আপু। জি। হ্যাঁ, আপনি বলেন তাহলে কোন ৫ টি জিনিস দেখলেন, কোন ৪ টি জিনিস শুনলেন এবং কোন ৩ টি ফিলিংস বডি সেশনে ফিল করতে পারলেন? কোন চারটা জিনিস দেখলাম? হ্যাঁ। কম্পিউটারের স্ক্রিন, ছাদ, ফোনের স্ক্রিন, কিবোর্ড ওকে। আর তারপর কোন ৪ টি শব্দ শুনতে পাইলেন? ফ্যানের সাউন্ড আর আর কোনো শব্দ না, বাতাস। ওকে, তার মানে আপনার ফোকাস ইম্পালসিভিটি বেশি হয়ে গেছে, ফোকাস কম। কারণ হিউজ সাউন্ড আছে আপনার আশেপাশে, একটু ডিপ মনোযোগ দিয়ে দেখতে পারবেন। ওকে, নেক্সট কারো কাছে যদি যাই, প্রীতি আপু, ও সরি, আপনি মাত্র জয়েন করলো। নন্দিতা দেবনাথ আপু, আপনি কি আছেন? জি। হ্যাঁ, আপনি বলেন তাহলে। হ্যাঁ, ফার্স্টে কোনটা বলবো? আপনি কোন ৫ টি জিনিস দেখলেন? তারপর কোন ৪ টি শব্দ শুনলেন? আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমার রুমমেটকে দেখলাম, আমার ফোনে স্ক্রিন, হাতে কলম অ্যান্ড ফ্যান ঘুরতেছে উপরে ওইটা। হ্যাঁ। অ্যান্ড নেক্সট আপনি কোন ৪ টি শব্দ শুনতে পাইলেন? এটাও ফ্যানের সাউন্ড শুনলাম, বাইরে হর্নের সাউন্ড, পাশের বাসায় কথাবার্তা হইতেছে, এগুলো শুনলাম। ওকে। দেন নেক্সট আর সাদিকা। ভাইয়া আমি দেখছি হচ্ছে আমার সামনে পেন্সিল আছে, রাবার আছে, ইয়ারবাডস আছে, পানির বোতল আছে, মাউল আছে, গ্লাস আছে, আর অনেক কিছু আছে। সাউন্ড যদি শুনি তো ফ্যানের বাতাস হচ্ছে, তারপর হচ্ছে ঘড়ি,
ঘড়ি, যে বড় দেওয়াল ঘড়ি আছে তা ওটা শব্দ হচ্ছে, টিকটক টিকটক। তারপর নিচে কুকুর সাউন্ড করতেছে, পাশের রুমে আমার ভাই গেমস খেলতেছে, দেন হচ্ছে পাশের বাসায় কথা বলতেছে, তারা রান্না বান্না করতেছে, নিচে গাড়ির হর্ন বাজতেছে, এগুলাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আর কাউকে জিজ্ঞেস না করি, এবার যেহেতু আজকে সেশনটি এমনিতে একটু টাইম কনজিউমিং বিষয়, সো এটা করলে যেটা হয় আমাদের নিজের প্রতি যে অ্যাওয়ারনেসটা আছে বা আমরা যেই জিনিসটার প্রতি মনোযোগ দিতে চাই সেই সেটার জন্য যে আমাদের কনসিয়াসনেসের অ্যাওয়ারনেসটা প্রয়োজন প্রিফ্রন্টাল কর্টেক্সে প্লাস অ্যামিগডালা হিপোক্যাম্পাসে, তিনটা কানেকশনে, প্লাস হরমোনাল ডিসব্যালেন্স সহ এই বিষয়গুলো মেনটেন হয় বা ম্যানেজ হয়। সো জাস্ট একটা সাইকোলজিক্যাল টেকনিক ছিল। ওকে, সো আশা করি সবার মনোযোগ থাকবে যারা সঠিকভাবে ওটা করতে পারছেন। সো আমরা এখন সেশনের দিকে আসি। আজকে টপিকটা ছিল আমাদের রিসার্চ ডিজাইন অ্যান্ড রিসার্চ মেথড। সো প্রথমে আসি রিসার্চ ডিজাইন। আচ্ছা, তার আগে রিসার্চ ডিজাইন অ্যান্ড রিসার্চ মেথড এই সম্পর্কে আমরা ফার্স্ট ইয়ারেও, মানে যারা সাইকোলজির স্টুডেন্ট তারা ফার্স্ট ইয়ারেও পড়ি। আমাদের এক্সপেরিমেন্টাল সাইকোলজি যে কোর্সটা আছে PSY 103 সেইখানে। সো কেউ কি নিজে থেকে বলতে পারবেন হোয়াট ইজ রিসার্চ ডিজাইন অ্যান্ড হোয়াট ইজ রিসার্চ মেথড, বা রিসার্চ ডিজাইনের কয়েকটা নাম, রিসার্চ মেথডের কয়েকটা নাম, এখানে কি হয়? এনিওয়ান? ওকে, অন্য কেউ? আপনারা কি পড়াশোনা করেন না? পড়াশোনা সবাই করে, কিন্তু মনে রাখা লাগবে যে এগুলো, বিশেষ করে রিসার্চের যে কোর্সগুলো আছে। সাইকোলজিতে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্টাল যে কোর্সগুলো আছে প্রত্যেকটা কোর্সেরই আমাদের যে সিলেবাস, প্রত্যেকটা টপিকে আমাদের একদম লাইফ লং ইম্পর্টেন্ট জানা থাকা দরকার, মাস্ট জানা থাকা লাগবে যদি কেউ সাইকোলজিতে কন্টিনিউ করতে চান। আর রিসার্চ তো মাস্ট, যেই ফিল্ডে যান এটা লাগবে। তো ট্রাই করবেন একাডেমিক বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার, রিসার্চ রিলেটেড যে কোর্সগুলো আছে শুরুর দিকে বলছিলাম। ওকে, রিসার্চ ডিজাইন সম্পর্কে যদি শর্টকাটে বলি, রিসার্চ ডিজাইনটা জাস্ট ধরেন গবেষণার উদ্দেশ্য অনুযায়ী কীভাবে ডেটা অ্যানালাইসিস করে, কীভাবে আমরা ডেটা কালেক্ট করব, কীভাবে আমাদের ওই ডেটা কালেক্ট করার পরে ওটাকে অ্যানালাইজ করার পরে ইন্টারপ্রেট করব বা রেজাল্টের অংশটা লিখব, বাকিদের সামনে প্রেজেন্ট করব, এই সম্পূর্ণ বিষয়টা জাস্ট একটা সম্পূর্ণ অংশের একটা পরিকল্পনা বা কাঠামোগত যে বিষয়টা আছে, আমি ওটা যেটা পরিকল্পনা করে শুরুতে ওইটা ধরতে পারেন। আমরা সেকেন্ড সেশনটাতে একটা জিনিস পড়ছিলাম, মানে রিসার্চের স্টেপসগুলোতে একটা জিনিস দেখছিলাম, সেটা হলো প্ল্যানিং। যে রিসার্চ শুরু করার আগে আমরা একটা প্রপার প্ল্যানিং করি, আমরা কীভাবে কাজটা শুরু করব, কীভাবে ডেটা কালেক্ট করব, কীভাবে অ্যানালাইসিস করব, তারপরে ডেটা কালেক্ট করার ক্ষেত্রে আমার কোন কোন বিষয়ের অনুমতি লাগবে, যে টুলসগুলো লাগবে সেই টুলসগুলো আমি ইউজ করতে পারবো কিনা, আমার সেই অ্যাক্সেস আছে কিনা, এর প্রতিটা বিষয় আমরা একদম ভেঙে ভেঙে যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়, ধরেন আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি কল্পনা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কত পা আগাইছি, কতটুকু করে আগাইছি, এইগুলো সহ প্রতিটা বিষয় যদি আমি বিস্তারিত বলি কাউকে, সেরকম একটা বিষয় যে রিসার্চে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে, যা কিছু আমি করব, প্রতিটি বিষয় আমি রিসার্চটা শুরু করার আগে যখন টপিক সিলেক্ট করি, টপিক সিলেক্ট করার সময় পুরো বিষয়টা কল্পনা করি। এইটাই হলো রিসার্চের ডিজাইন, যে আমি পুরো বিষয়টা কীভাবে করব। জি নয়েজ আসতেছে? সাজিদ যিনি উনি মেবি অফ করলে ঠিক হবে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। এখন ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমার ফোন আর ল্যাপটপ একখানে এক জায়গায় ছিল, এই কারণে হয়েছে। যাই হোক, সো রিসার্চ ডিজাইনটা এই কারণে ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ফুল প্ল্যানিংটা টপিক সিলেক্ট করার সময় করি, ওই সময় আমরা ডিজাইনটা নিয়ে ভাবি। যদি ডিজাইনের কোনো জায়গায় ঘাপলা থাকে সেক্ষেত্রে আমরা টপিকটার সাথে সাথে চেঞ্জ করে ফেলি, কারণ যদি ডিজাইনে ঘাপলা থাকে তার মানে আমি যেখানে ঘাপলা আছে ওখানে আটকায় যাবো, আমার রিসার্চ কমপ্লিট হইব না, কোনো না কোনো জায়গায় গিয়ে আমি আটকাবই, তার মানে আমি ওই টপিকটা ঠিক করতে পারবো না, কিংবা ওই টপিকটা করলেও যেখানে ঘাপলা আছে ওইখানে আমার একটু মডিফাই করা লাগবে। এটাই হলো রিসার্চ ডিজাইন। এই কারণে রিসার্চ ডিজাইনটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার রিসার্চ। আর অধিকাংশ ক্ষেত্রেই পাবলিকেশনে, শুরুতে যেটা বললাম, পাবলিকেশনে গিয়ে আটকায় একটি জায়গায়, শুরুর দিকে যেটা দেখে যে কোনো রিভিউয়ার, আপনি যখন পাবলিকেশনে দেন কিংবা কাউকে রিভিউ করতে দেন,
শুরুতে যেটা দেখবে আপনার মেথড কি, আপনার রিসার্চের ডিজাইন কি, এই দুইটা জিনিসই আপনার প্রথমে দেখবে। কারণ ডিজাইন এবং মেথড এই দুইটা বিষয় দেখলে আপনার ফুল পেপারের একটা ধারণা অটোমেটিক চলে আসে। ওকে, সো এখন টাইপস অফ রিসার্চ ডিজাইনে আসি। রিসার্চ ডিজাইনে আপনার 4টা টাইপে ভাগ করা যায়। একটা আছে কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, এক্সপেরিমেন্টাল আর মিক্সড মেথড। সো কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, এটা সম্পর্কে ধারণা আছে কার কার? হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ অ্যান্ড হোয়াট ইজ কোয়ালিটেটিভ? কেউ কি বলতে পারবেন এক লাইনে? কোয়ান্টিটেটিভটা হচ্ছে যেখানে আমরা সংখ্যা দিয়ে মানে কোনো একটা হয়তো দেখা যায় যে জনসংখ্যা বা মানে নাম্বার রিলেটেড কিছু। আর কোয়ালিটেটিভ যেটা ওটা আসলে গুণগত মানটাকে বা নাম কোনো কিছু নাম এই জিনিসগুলোকে মেন রেখে করি। হ্যাঁ, অনেকটা এরকমই। কোয়ান্টিটেটিভ মানে সংখ্যাগত, আর কোয়ালিটেটিভ মানে গুণগত বা লিখিত আকারে যেগুলো প্রকাশ করি। সো আপনার দুইটা যদি এক্সাম্পল হিসেবে দেই, ধরেন ম্যাথটা হইলাম কোয়ান্টিটেটিভ, ওইখানে সব কিছু সংখ্যা দিয়ে দেখাই দেওয়া হয়, ম্যাথ, ফিজিক্স এগুলা। আর কোয়ালিটেটিভের ক্ষেত্রে ধরেন একটা কোশ্চেন আছে, দুইটা কোশ্চেন, একটা কোশ্চেন ম্যাথ, সো ম্যাথটা হবে কোয়ান্টিটেটিভ। আরেকটা কোশ্চেন আছে বাংলা সৃজনশীল, ওইটা হবে কোয়ালিটেটিভ। আমি দুইটা কোশ্চেনের সেম কাজই করতেছি, অ্যান্সার দিতেছি, যুক্তি দিয়ে দেখাইতেছি। ম্যাথের ক্ষেত্রে কি দেখাইতেছি? সংখ্যা দিয়ে যুক্তি দেখাইতেছি, সো ওইটা কোয়ান্টিটেটিভ। বাংলা সৃজনশীলের ক্ষেত্রে কি করতেছি? আমি বিস্তারিত লিখে ওইটাকে ডিসক্রিপটিভ আকারে লিখে যুক্তি দিয়ে উত্তর দিতেছি, ওটা হলো কোয়ালিটেটিভ। তারপর আসে এক্সপেরিমেন্টাল ডিজাইন। আচ্ছা, আর এগুলোর আন্ডারে যে সাব সেক্টরগুলো আছে এগুলোতে পরে আসতেছে বিস্তারিত। এক্সপেরিমেন্টাল ডিজাইন যেটা, এক্সপেরিমেন্টাল ডিজাইন আমরা বলতে পারি এটা এক ধরনের ল্যাব রিসার্চ। আমরা ল্যাবে যে রিসার্চ করি, সবচেয়ে সহজ এক্সাম্পল দিলে এটা, যে আমরা ল্যাবে যে রিসার্চ করি, এক্সপেরিমেন্ট করি, বা অ্যাকচুয়াল রিসার্চ বলতে আমরা যেটা বুঝি যে আমি ধর সাইকোলজি রিসার্চ কেমন হতে পারে, আমি ব্রেন আনবো কারো, কিংবা একটা মানুষ আনবো ল্যাবে, মানুষ এনে তার উপর গবেষণা করব, আমরা প্র্যাকটিক্যালে যেটা করি। সো ওটা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চ। প্র্যাকটিক্যালে যেটা করি ওটা আবার এক্সপেরিমেন্টাল রিসার্চ না, মানে আমরা যেভাবে নিয়ে আসি মানুষ এনে তার উপর গবেষণা করি, ওটা হলাম এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর মিক্সড মেথড বলতে, মিক্সড শব্দটা মানে যেরকম, ওইটাই মিক্সড মেথড, যে আমি একসঙ্গে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ দুইটা একসঙ্গে ইউজ করতে পারি, বা এক্সপেরিমেন্টাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এই তিনটা জিনিস একসঙ্গে ইউজ করতে পারি, ওটা হলো মিক্সড মেথড। সো মিক্সড মেথডে দুইটা মেথড বা দুইটা ডিজাইন মিক্স থাকবে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ দুইটাই থাকবে, সংখ্যাগত থাকবে, গুণগত থাকবে। ওকে, এখন আসি এই যে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভের অনেকগুলো ভাগ আছে, তারপর এক্সপেরিমেন্টালের অনেকগুলো ভাগ আছে, আবার মিক্সড মেথডের অনেকগুলো ভাগ আছে, এখানে আসি। সো কোয়ান্টিটেটিভ ডিজাইনের প্রথমে যেটা আছে ডিসক্রিপটিভ ডিজাইন। এখন ডিসক্রিপটিভ ডিজাইন বলতে যেটা বোঝানো হয় যে এখানে যেটা আছে কোনো বিষয়, ব্যক্তি বা পপুলেশনের বর্তমান অবস্থা, বৈশিষ্ট্য ও প্রবণতা সংখ্যাগতভাবে বর্ণনা করা। তার মানে ডিসক্রিপটিভ ডিজাইন, আমরা যদি ডিসক্রিপটিভ ডিজাইন ইউজ করি, কিংবা আমরা যদি এমন কোনো গবেষণা করি যেই গবেষণায় কোনো একটা বিষয় কিংবা কোনো একটা ব্যক্তির বর্তমান অবস্থা, তার বর্তমান পার্সোনালিটি, বা তার বর্তমান যে সিচুয়েশনটা আছে, ওই সিচুয়েশন, এই সম্পূর্ণ বিষয়গুলো যদি আমরা সংখ্যাবাদ দিয়ে প্রকাশ করতে চাই, লাইক ধরেন আমরা যদি একটা গবেষণা করি যে ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষ এবং অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের পার্থক্যটা কেমন হয়, তো সেক্ষেত্রে আমরা কি করতেছি, এখানে ব্যক্তির দুই ধরনের ব্যক্তির তথ্য নিতেছি সংখ্যার মাধ্যমে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তাদের বয়স নিচ্ছি, তাদের একাডেমিক ইয়ার নিচ্ছি, এবং তাদের মেন্টাল হেলথের কন্ডিশনটাও নিতেছি স্কেলের মাধ্যমে, যেটা আসতেছে আমাদের সংখ্যাগতভাবে। সো এই জিনিসটাই হলো আমাদের ডিসক্রিপটিভ ডিজাইন, যেখানে আমরা এই কাজটা করি। ধরেন যে ছবিটা আছে, ছবিটা দেখলে আরও বিস্তারিত বুঝতে পারবেন যে কোনো বিষয় বা ব্যক্তি এখানে থাকতে পারে, বর্তমান অবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, যেটা বললাম একাডেমিক অবস্থা, তারপর বৈশিষ্ট্যর ক্ষেত্রে পেশা, তারপরে বয়স, জেন্ডার, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, কালচারাল স্ট্যাটাস, এই বিষয়গুলো, ন্যাশনালিটি। তারপর প্রবণতার ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, এটা এক গবেষণার টাইপের উপর ডিপেন্ড করে। ওকে, তারপরে যেই কোয়ান্টিটেটিভ ডিজাইনের মধ্যে যেই ভাগটা আসে বা যে পার্টটা আসে, আরেকটা ডিজাইন আসে, সেটা হলো কোরিলেশনাল ডিজাইন। কোরিলেশনাল ডিজাইনটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত। আর আরেকটা বিষয় যেটা আমরা বাংলাদেশে যারা গবেষণা করি বা বাংলাদেশে যারা গবেষণা করে, অধিকাংশ গবেষণাই হয় কোয়ান্টিটেটিভ এবং কোরিলেশনাল ডিজাইনে। দেখবেন আপনি যদি সাইকোলজিক্যাল রিসার্চগুলো দেখেন বাংলাদেশের, অ্যাসোসিয়েশন বিটুইন
দ্য কোরিলেশন বিটুইন দুইটা ভেরিয়েবলের মধ্যে কোরিলেশন বের করে কিংবা অ্যাসোসিয়েশন বের করে, এটাই হলো কোরিলেশন। মানে দুইটা বা তার বেশি ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কিনা, এই সম্পর্কে মাত্রাটুকু কেমন, কতটুকু বেশি বা কতটুকু কম, এটা ডিপেন্ড করে। যেমন আমি যে এক্সাম্পলটাই বললাম ওটাও কিন্তু কোরিলেশনাল হয়। কীভাবে হয়, আমি যে বললাম অনার্স ফার্স্ট ইয়ার এবং অনার্স সেকেন্ড ইয়ারের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের পার্থক্য আছে কিনা। তার মানে এখানে আমি কি দেখতেছি, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মধ্যে কোনো মানসিক স্বাস্থ্যের মধ্যে কোনো সম্পর্ক, সরি এটা কোরিলেশন হয় না। যদি আমি বলি যে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সঙ্গে একাডেমিক পারফরমেন্সের কোনো সম্পর্ক আছে কিনা, ওই জিনিসটা কোরিলেশনাল হয়। যে একটার সঙ্গে একটা ভেরিয়েবলের সঙ্গে আরেকটি ভেরিয়েবলের কিংবা একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের সম্পর্ক যখন আমরা দেখতে চাই কিংবা কোনো পার্থক্য দেখতে চাই, ওইটা হয় আমাদের কোরিলেশনাল ডিজাইন। সো ধরেন এই যে ছবিটা দিছি, লুক আই ফাউন্ড এ ডাইরেক্ট কোরিলেশন। সো এটা আমাদের মানে এক্সাক্ট রেজাল্টটা বের হয় আই ফাউন্ড এ ডাইরেক্ট কোরিলেশন, দুইটা রেজাল্ট বের হয় ফাউন্ড এ একটা কোরিলেশন পাইছি কিংবা কোরিলেশন পাই নাই, দুইটাই রেজাল্ট। আর তারপর আরেকজন বলতেছে উইথ হোয়াট। সো এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোরিলেশনে আমরা কি করি, আমরা একটা দুইটা কিংবা দুইটার বেশি বস্তুর মধ্যে মানে ভেরিয়েবলের মধ্যে কোনো রিলেশন আছে কিনা সেটা দেখার চেষ্টা করি। আর উইথ হোয়াট এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে এই যে সম্পর্কটা আমরা বের করলাম, এই সম্পর্কটা কিসের সঙ্গে সম্পর্কিত। লাইক মানসিক স্বাস্থ্যের সঙ্গে একাডেমিক পারফরমেন্সের কথা বললাম, এটা তাহলে কিসের সাথে কিসের সম্পর্ক হইতেছে, মানসিক স্বাস্থ্যের সঙ্গে একাডেমিক পারফরমেন্সের সম্পর্ক। সো এখানে আরও অনেকগুলো ভেরিয়েবল অ্যাড করতে পারি আমি, বয়সের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক, জেন্ডারের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক। সো কোরিলেশনে অবভিয়াসলি এরকম প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যতগুলো ভেরিয়েবল থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের সঙ্গেই এক আমাদের সম্পর্কটা দেখানো লাগবে। ওকে, তারপর আসে ক্রস সেকশনাল ডিজাইন। এটাও বাংলাদেশে কমন একটা ডিজাইন, মানে বাংলাদেশে কোরিলেশনাল ডিজাইন, ক্রস সেকশনাল, সার্ভে ডিজাইন, এই ডিজাইনগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। ক্রস সেকশনাল ডিজাইনটা যেটা হয়, এটা হলাম এখানে যেটা লেখা আছে যে একটি নির্দিষ্ট সময়ে ডেটা সংগ্রহ করে পপুলেশনের অবস্থা বা ভেরিয়েবল সম্পর্কে পরীক্ষা করা হয়। এইটার মানে যেটা বোঝাইতেছে, ছবিটার দিকে যদি দেখেন, প্রথমে যেটা আছে 20 থেকে 35 বছর পর্যন্ত কয়েকজন পার্টিসিপেন্ট আছে, তারপরে 36 থেকে 50 বছর পর্যন্ত কয়েকজন পার্টিসিপেন্ট আছে, দেন 51 থেকে 65 বয়স পর্যন্ত কয়েকজন পার্টিসিপেন্ট আছে। এখন আমি যদি এরকম একটা গবেষণা করি যে বয়স ভিত্তিক মানসিক স্বাস্থ্যের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা কিংবা বয়স ভিত্তিক মানসিক স্বাস্থ্যের ডিফারেন্স হয় কিনা, তো সেক্ষেত্রে আমি কি করব, 20 বছরের একজন নেওয়া লাগবে, 30 বছরের একজন নেওয়া লাগবে। এখন আমি এটাকে দুইটা পদ্ধতিতে করতে পারি, যে একজনের উপরে 20 থেকে 40 বছর মানে 20 বছর পর্যন্ত আমি একজনকে অবজার্ভ করব এবং দেখব যে তার বয়সের সঙ্গে তার মানসিক স্বাস্থ্যের পরিবর্তনটা কীরকম হয়। কিন্তু ক্রস সেকশনালে আমরা এরকম করি না। ক্রস সেকশনালে আমরা কি করি, জিনিসটাকে একই সময়ে নিয়ে নেই। যে ধরেন আমি এখন গবেষণা করতেছি, আমি এই মুহূর্তে ডেটা নিব 20 বছর, 30 বছর, 40 বছর সবার থেকে। তো ওইটা তো একজনের থেকে সম্ভব না, কারণ একজন এক সময়ে 20 বছরে থাকতে পারে, এক সময় তো 20 বছরে আর 30 বছরে যাইতে পারে না। তো এই কারণে ক্রস সেকশনাল আমরা কি করি, একই সময়ে ভিন্ন ভিন্ন পার্টিসিপেন্ট থেকে ডেটা নিই। যে 20 বছরে কয়েকজন পার্টিসিপেন্ট থেকে নিলাম, 30 বছরে কয়েকজন পার্টিসিপেন্ট থেকে নিলাম, দেন 40 বছরে কয়েকজন পার্টিসিপেন্ট থেকে নিলাম। এই কারণে ক্রস সেকশনাল ডিজাইনটাকে এটা বলা হয় যে নির্দিষ্ট সময়ে মানে একই সময়ে আমি ডেটা সংগ্রহ করি ভিন্ন ভিন্ন পপুলেশন থেকে। ওকে, জাস্ট ক্রস সেকশনাল ডিজাইন মানে এটাই, যেহেতু আমরা ক্রস সেকশন করি কার সাথে, ডিফারেন্ট ভেরিয়েবলের সঙ্গে ক্রস সেকশন করি এবং সেটা হয় একই টাইমে। আমি এক টাইমে বিভিন্ন ভেরিয়েবল থেকে বিভিন্ন পপুলেশন থেকে ডেটা কালেক্ট করি, এটা হলাম ক্রস সেকশনাল ডিজাইন। আচ্ছা, আমি যেগুলো বলতেছি এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বা বুঝতে অসুবিধা হলে সাথে সাথে হ্যান্ড রেজ করবেন, যাতে আমি বুঝতে পারি বা বলতে পারি। তারপরে আসে লংডিটিউডিনাল ডিজাইনে। সো এটা আপনার ওয়ার্ড থেকে বোঝা যাইতেছে যে লং টার্ম নিয়ে কোনো একটা কিছু করা হয়, অবজারভেশনাল টাইপ। ওই যে ক্রস সেকশনালে যেটা বললাম যে আমি যদি চাই বয়স ভিত্তিক মানসিক স্বাস্থ্যের ডিফারেন্স হয় কিনা, তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, একজনকে আমি অবজার্ভ করতে পারি তার 20 বছর থেকে ধরুন অবজার্ভ করা শুরু করলাম 40 বছর পর্যন্ত, মানে আমি টানা 20 বছর তাকে অবজার্ভ করতেছি এবং তার কাছ থেকে প্রতিনিয়ত মেন্টাল হেলথের ডেটাটা নিতেছি এবং শেষে 20 বছর পরে আমি কি করব, তার বয়স ভিত্তিক মানসিক স্বাস্থ্যে যে পরিবর্তনটা হয়েছে সেটা আমি ডিসক্রাইব করব।
আমি এই যে লম্বা সময় নিয়ে অবজারভেশন করলাম 10 বছর, 5 বছর বা 20 বছর যেটাই হোক, এটাকে বলে আপনার লংডিটিউডিনাল ডিজাইন। সো এখানে যেটা হয়, আমরা কোন একটা পপুলেশন থেকে কিংবা কোন একটা গোষ্ঠীকে একটু সময় নিয়ে অবজার্ভ করি। এটা আপনার 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে বা 50 বছর হইতে পারে। ওকে, সো লংডিটিউডিনাল ডিজাইন মানে এটা। তারপরে ওকে, ক্রস সেকশনাল অ্যান্ড লংজিটিউডিনাল ডিজাইনের ডিফারেন্স যদি বলি, ক্রস সেকশনাল যেটা হয়, পার্টিসিপেন্টস অফ ডিফারেন্ট এজেস স্টাডিড অ্যাট দ্য সেম টাইম। তার মানে ক্রস সেকশনালে আমরা যেটা করি, একই সময়ে বিভিন্ন বয়সের পার্টিসিপেন্টকে নিয়ে কাজ করি। আর লংডিটিউডিনাল স্টাডিজে যেটা করি আমরা, যে একই ব্যক্তিকে তার বিভিন্ন বয়সের ডেটা কালেক্ট করি। এটা হলাম দুইটার ডিফারেন্স। লংডিটিউডিনাল ডিজাইনটা বাংলাদেশে খুব কম ইউজ হয়, কারণ এত সময় নিয়ে গবেষণা আসলে বাংলাদেশে বিলাসিতার মতো একটা বিষয়। তারপরে আরেকটা যেটা আছে কম্পারেটিভ ডিজাইন। কম্পারেটিভ ডিজাইনও মানে ওয়ার্ড থেকে বোঝা যায় আমরা কম্পেয়ার করি দুইটা জিনিসের। সো এখানে আপনার ডিফিনেশনে যদি আসি, জিনিসটা এরকম যে দুইটা বা তার বেশি গ্রুপের মধ্যে কোনো ভেরিয়েবল কিংবা কোনো আউটকাম এর পার্থক্য তুলনা করি আমরা। সো ধরেন এই ছবিতে যেটা আছে, দুইটা ছবি আছে। গ্রুপ এতে যেটা দেখাইতেছে যে আগের প্রথাগত পদ্ধতিতে যে চাষাবাদ করা হইতো ওইভাবে চাষাবাদ করা হয়েছে, এবং গ্রুপ বিতে যেটা হয়েছে আধুনিক পদ্ধতিতে ল্যাবে চাষাবাদ করা হইতেছে। সো এখানে কি করছে, এই যে দুইটা পদ্ধতি ইউজ করছে এবং দুইটা পদ্ধতির আউটকামটা কীরকম আসছে এই ফলাফলটা বের করছে। তার মানে কম্পারেটিভ ডিজাইনটা এরকমই হয়, আমরা দুইটা গ্রুপে দুইটা ডিফারেন্ট কন্ডিশন রাখি এবং ওই দুইটা ডিফারেন্ট কন্ডিশনের আউটকাম কি হয় ওইটা আমরা কম্পেয়ার করি, যে গ্রুপ এ যেটা ছিল ওর আউটকামটা কেমন এবং গ্রুপ বি এর যেটা ছিল ওইটার আউটকামটা কেমন। এটা হলাম কম্পারেটিভ ডিজাইন। আচ্ছা, কে যেন কমেন্ট সেকশনে কি লিখছে? আচ্ছা, সাজিদ যেটা বলছে কমেন্টে, যে যদি এরকম একটা রিসার্চ করে যে এখানে দুইটা গ্রুপ নিয়ে কাজ করবে, স্টুডেন্ট গ্রুপ, এর মধ্যে একটি গ্রুপকে 5 মাস পর্যন্ত কাউন্সেলিং দেওয়া হইব উইথ সুপারভিশন, এবং আরেকটা গ্রুপকেও 5 মাস কাউন্সেলিং দেওয়া হবে বাট উইদাউট সুপারভিশন। তারপরে 5 মাস পরে তার ওই রেজাল্টটা দেখা হবে। সো এখানে দুইটা ডিজাইন দুইটা ডিজাইন অ্যাপ্লিকেবল হয়। একটা আপনার লংডিটিউডিনাল, যেহেতু লম্বা সময় ধরে অবজারভেশন করা হইতেছে এবং লম্বা সময় ধরে তাদের থেকে ডেটা নেওয়া হইতেছে, এবং এর পাশাপাশি কম্পারেটিভ ডিজাইন এখানে অ্যাপ্লিকেবল হয়, কারণ এখানে দুইটা গ্রুপের দুইটা ডিফারেন্ট ট্রিটমেন্ট হইতেছে। একটা গ্রুপ সুপারভিশন পাচ্ছে আর একটা গ্রুপ পাচ্ছে না। সো তাদের আউটকামটাকে আমরা কম্পেয়ার করব। তার মানে এটা কম্পারেটিভ ডিজাইন অ্যান্ড লংডিটিউডিনাল ডিজাইন দুইটা অ্যাপ্লিকেবল হয়, এবং দুইটা ডিজাইনই এখানে ইউজ করতে পারবে, দুইটা ডিজাইনই ইউজ হইব। ওকে, সো এটা হলো কম্পারেটিভ ডিজাইন। তারপর আসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। আচ্ছা, এক্সপেরিমেন্টাল ডিজাইন সম্পর্কে তো মেবি বলে আসছিলাম যে এক্সপেরিমেন্টাল ডিজাইন আলাদা ডিজাইনও আছে। এক্সপেরিমেন্টাল ডিজাইনের আন্ডারে অনেকগুলো সাব টাইপও আছে, বাট এক্সপেরিমেন্টাল ডিজাইন সম্পর্কে যদি একবারে ছোটো করে আরেকবার বলি, জাস্ট আমরা ল্যাব রিসার্চ বলতে যেটা বুঝি, কিংবা সায়েন্টিফিক ডেফিনেশনে যদি আসি, এক্সপেরিমেন্টাল ডিজাইনটা এরকম যেটা আমরা একটা নিয়ন্ত্রিত পরিবেশে, যে পরিবেশটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি অ্যাজ লাইক ল্যাব। সো আমরা পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারি এবং পুরো জিনিসটা হয় স্ট্রাকচার্ড সায়েন্টিফিক ওয়েতে, ওইটা হয় এক্সপেরিমেন্টাল ডিজাইন। তার মানে আমরা যদি কেউ এক্সপেরিমেন্টাল ডিজাইনে যাই, সেক্ষেত্রে আমাদের একটা ল্যাব লাগবে, যে পুরো ল্যাবটা আমি নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারবো। লাইট থেকে ফ্যান যেটাই হোক, নয়েজ, প্রত্যেকটা বিষয় আমি নিয়ন্ত্রণ করতে পারবো, এবং এখানে আমি যা কিছু করব, যা ট্রিটমেন্ট দিব, যে এক্সপেরিমেন্ট করব, প্রত্যেকটা বিষয় হবে আমার কন্ট্রোলে, কিংবা আমি নিয়ন্ত্রণ করতে পারবো এরকম। সো এর কারণে বাংলাদেশে এক্সপেরিমেন্টাল রিসার্চ খুব কম হয়, কারণ বাংলাদেশে ল্যাব ফ্যাসিলিটিস নেই সেরকম। সো এক্সপেরিমেন্টাল রিসার্চগুলো নর্মালি ওই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, অ্যাপ্লাইড সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই টাইপ সাবজেক্টগুলোতে আপনার এক্সপেরিমেন্টাল রিসার্চ হয় কয়েকটা জায়গাতে। সো
ধরেন একটা মিম দিয়ে রাখছি যে প্রথম দিকে বলছে উই ওয়ান্ট টু ট্রাই অ্যান এক্সপেরিমেন্টাল প্রসিডিওর, সো ইফ ইউ উইল জাস্ট সাইন দিস। আমরা অবভিয়াসলি এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে তার মানে কি করা লাগে, আমরা যখন এক্সপেরিমেন্টাল রিসার্চে আমাদের পার্টিসিপেন্ট অবভিয়াসলি মানুষ হবে কিংবা কোনো প্রাণী হবে। সো যদি মানুষ হয় সেক্ষেত্রে তার পারমিশন নেওয়া লাগবে, আমরা কনসার্ন পেপারে সাইন করাই নিই তার থেকে, এবং প্রাণী হলে তোর কনসার্ন পেপারে সে সাইন করতে পারবে না, সেক্ষেত্রে আলাদা গাইডলাইন থাকে, সেগুলো আমাদের মানতে হয়। ওকে, তারপরে আমরা তার উপর যে রিসার্চ করার সেটা করি। তারপর আসি কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। সো এক্সপেরিমেন্টাল ডিজাইন আর কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইন দুইটা প্রায় সেমই। এক্সপেরিমেন্টাল ডিজাইনে কি হইতেছে, এই যে ছবিটা আছে, ছবির নিচের পার্টটাতে যদি দেখেন যে তাকে মানে ল্যাবে নিয়ে কোনো একটা কিছু করতেছে, জ্বালাই দিতেছে, এরকম কোনো একটা বোঝাইতেছে। সো এখানে কি করতেছে, অ্যাকচুয়ালি একটা ইন্টারভেনশন দিচ্ছে কিংবা একটা ট্রিটমেন্ট দিচ্ছে তাকে। এটা এক্সপেরিমেন্টাল রিসার্চের মূল বিষয়টা, যে আমি তাকে নিয়ন্ত্রিত একটা পরিবেশে একটা ট্রিটমেন্ট কিংবা একটা ইন্টারভেনশন দিই। সো এই ইন্টারভেনশনটা আমি কীভাবে দিচ্ছি, একটা স্ট্রাকচার পদ্ধতিতে, যে শুরু যে ইমেজটা আছে আমি তার থেকে কনসার্ন নিচ্ছি, তাকে সিলেক্ট করার আগে অনেক প্রসিডিওর ফলো করতেছি, ওইভাবে নিচ্ছি। কিন্তু কোয়াসি এক্সপেরিমেন্টাল ডিজাইনে যেটা হয়, আমরা ইন্টারভেনশনটা দেই, মানে ধরেন সেকেন্ড ছবির মতন আমরা তাকে এরকম ট্রিটমেন্ট দেই, কিন্তু সেটা পূর্ণ র্যান্ডমাইজেশন বা র্যান্ডম গ্রুপ অ্যাসাইনমেন্ট থাকে না। সে এখানে আমরা যেমন এই ছবিতে যেটা আছে দেখেন, যে ধরেন ভিতরে এক্সপেরিমেন্ট হয়েছে, বাইরে থেকে হঠাৎ করে কেউ চলে আসছে। সো এক্সপেরিমেন্টাল ডিজাইনে আমরা পার্টিসিপেন্ট র্যান্ডমলি ঠিক করতে পারি, যে কাউকে ধরে নিয়ে আসতে পারি ল্যাবে, ধরেন রাস্তা থেকে কাউকে টুকায় নিয়ে আসলে এরকম হইতে পারে। কিন্তু কোয়াস এক্সপেরিমেন্টাল ডিজাইনে আমরা র্যান্ডমলি গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে পারি না, র্যান্ডমলি কাউকে সিলেক্টও করতে পারি না। এখানে আমার স্যাম্পলিংটা খুব স্ট্রিক্টলি করা লাগে। সো কোয়াস এক্সপেরিমেন্টাল ডিজাইনে আর এক্সপেরিমেন্টাল ডিজাইন দুইটার মধ্যে ডিফারেন্স এখানে স্যাম্পলিং প্রসিডিওরে। আমি এক্সপেরিমেন্টাল ডিজাইনটা স্যাম্পলিং প্রসিডিওর একদম ফুল মেনটেন না করলেও মেনটেন করা যায়, কিন্তু এখানে আপনার কি বলে র্যান্ডমলি করতে পারি আমি। আর যেটা কোয়াস এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে এইটাতে আমি র্যান্ডমলি করতে পারি না, এখানে আমার স্যাম্পলিং প্রসিডিওর র্যান্ডম স্যাম্পলিং প্রসিডিওর বা অন্য যে প্রসিডিওর আছে সেটা ফলো করা লাগে। ওকে, সো কোয়ান্টিটেটিভ ডিজাইন গেল, এখন আসি কোয়ালিটেটিভে। কোয়ান্টিটেটিভে কি কারো কোনো প্রবলেম আছে কিংবা কারো কোনো কিছু বলার বা জিজ্ঞেস করার আছে? ওকে, নাই। সো কোয়ালিটেটিভ ডিজাইনে প্রথমে যেটা আছে ফেনোমেনোলজি। সো ফেনোমেনোলজি যেটা এটা দিয়ে যেটা বোঝায় সেটা হলো আমরা যদি কোনো মানে কোনো একটা বস্তু হোক কিংবা কোনো একটা মানুষ হোক, আমি যার উপর রিসার্চ করতেছি বা যে অবজেক্টটা নিয়ে গবেষণা করতেছি, সেই অবজেক্টটার লাইভ এক্সপিরিয়েন্স গবেষক নিজে কীভাবে অনুভব করতেছে বা উপলব্ধি করতেছে এটা বোঝার চেষ্টা করে। সো ধরেন ছবিতে যেটা দিছে, এই এক্সাম্পলে যদি বলি, এখানে কি বোঝা যাচ্ছে যে কোনো একটা গাছ নিয়ে গাছকে অবজারভেশন করতেছে বা গাছ অবজার্ভ করতেছে। তার মানে ধরেন এই রিসার্চটা আপনার কোনো গাছ নিয়ে একটা গবেষণা করতেছে। সো এখানে কি হইতেছে, ফিনোমেনোলজি রিসার্চে কি হবে, সে এটাকে লম্বা সময় ধরে অবজার্ভ করবে, ওই লংডিটিউডিনালের মতন লম্বা সময় ধরে অবজার্ভ করবে। এবং সে যখন অবজার্ভ করতেছে, ধরেন আমি অবজার্ভ করতেছি, আমি ওটা অবজারভেশন করার সময় আমার কি ফিলিংস হইতেছে, আমার এক্সপিরিয়েন্সটা কেমন ওই জিনিসটা দেখার পরে বা অবজার্ভ করার পরে, এই জিনিসগুলো ডিসক্রিপটিভ ওয়েতে আমরা লিখি। সো এটা হলাম ফিনোমেনোলজি ডিজাইন কোয়ালিটেটিভে। এরপরে আসে এথনোগ্রাফি ডিজাইন। সো এথনোগ্রাফি আর ফিনোমেনোলজি এই দুইটার মধ্যে ডিফারেন্স যেটাতে, ফিনোমেনোলজিতে আপনার মানুষ তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে, মানে যেটা বললাম আমি গাছকে অবজার্ভ করতেছি, একদম ছোটো থেকে কে বড় হয় ওটা অবজারভেশন করছি আমি। সো এখানে আমি কি করব, আমি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, ওইটা নিয়ে হবে গবেষণা। আর এথনোগ্রাফিতে যেটা হয়, আমি যে কোনো একটা সংস্কৃতি কিংবা মানে ধরেন যে কোনো একটা গ্রুপই সিলেক্ট করলাম, আমি ওই গ্রুপটাকে অবজার্ভ করব। সো ধরেন ফেনোমেনোলজি ডিজাইনটা এথনোগ্রাফি ডিজাইন কখন হবে, যখন আমি গাছকে অবজার্ভ করতেছি শুরু থেকে বড় হইতে, ওইটাকে যদি আমি নিজে আমার মানে অবজার্ভ করার সময় আমার নিজের ফিলিংস কিংবা নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হবে ফেনোমেনোলজি। এবং যদি আমি গাছকে যখন অবজারভেশন করতেছি, গাছের কি পরিবর্তন হয়েছে সেটা নিয়ে যদি গবেষণা করি, তখন ওইটা হবে এথনোগ্রাফি কোয়ালিটেটিভ ডিজাইনের মধ্যে। তারপর আসে গ্রাউন্ডেড থিওরি। আচ্ছা, গ্রাউন্ডেড থিওরিটা আপনার অনেকটা
মানে বলতে পারেন আমরা প্রিভিয়াস সিস্টেমেটিক রিভিউয়ের মতো হয়। সিস্টেমেটিক রিভিউ যেটা হয়, আমরা কোনো ডেটা কালেক্ট করি না কিংবা কোনো কিছু করি না, কোনো এক্সপেরিমেন্টও করি না। আমরা যেটা করি এক্সিস্টিং ডেটা ইউজ করি। এক্সিস্টিং ডেটা বলতে ধরেন আমি মেন্টাল হেলথ নিয়ে গবেষণা করব, সো মেন্টাল হেলথ নিয়ে অলরেডি যে গবেষণাগুলো করা হয়েছে ওই গবেষণা পেপার কালেক্ট করি আমি। মেন্টাল হেলথ নিয়ে যদি কোনো নিউজ থাকে, কোনো বই থাকে, সেগুলো কালেক্ট করে সেগুলো পড়ি আমি। তো ওই এক্সিস্টিং ডেটা থেকে ডেটা কালেক্ট, ওই এক্সিস্টিং ডেটাগুলো আমি পড়ে অ্যানালাইজ করে তারপরে আমি একটা গবেষণার আউটকাম নিয়ে আসি, কিংবা কোনো একটা ডিসক্রিপটিভ ওয়েতে লিখি যে আমি মানসিক স্বাস্থ্য রিলেটেড 100টা পেপার পড়ছি, 50টা নিউজ পেপার পড়ছি, এক্সিস্টিং যেগুলো ছিল অলরেডি ওইগুলো বিশ্লেষণ করার পরে আমার মনে হয়েছে এই জিনিসগুলো হইতে পারে। ওটাকে আমি ডিসক্রিপটিভ ওয়েতে লিখলাম। ওটাকে বলে আমরা গ্রাউন্ডেড থিওরি কিংবা গ্রাউন্ডেড থিওরি ডিজাইন কোয়ালিটেটিভের মধ্যে। সো কোয়ালিটেটিভে আরেকটা ডিজাইন আসে কেস স্টাডি। কেস স্টাডি আর গ্রাউন্ডেড থিওরি দুটা প্রায় সেমই ধরতে গেলে, কিন্তু কেস স্টাডিতে যেটা হয়, কেস স্টাডিতে আমরা কোনো একটা ব্যক্তি, কোনো একটা গ্রুপ, কোনো একটা অর্গানাইজেশন কিংবা কোনো একটা ঘটনাকে, কোনো একটা ঘটনার নির্দিষ্ট একটা কেসকে নিয়ে কাজ করি। সো কেস স্টাডির একটা এক্সাম্পল যদি দেই, ধরেন জুলাই, মানে 2024 জুলাই অভ্যুত্থান। সো আমি যদি জুলাই অভ্যুত্থানের আন্দোলনের সময়কার কোনো একটা ঘটনাকে নিয়ে স্টাডি করি, গবেষণা করি, লাইক ধরেন মুগ্ধ। এখন মুগ্ধর মধ্যে সাইকোলজিক্যালি কোন মোটিভেশনটা কাজ করছিল তার আন্দোলনে এরকম ডেডিকেটেড হওয়ার, তার পেছনে কোন মোটিভেশন কাজ করছে, কোন ফ্যাক্টরসগুলো কাজ করছে, এটা নিয়ে যদি আমি একটা গবেষণা করি সেটা হবে কেস স্টাডি। তার মানে আমি কি করব, সেই সময়কার প্রিভিয়াস নিউজ পেপার কালেক্ট করব, প্রিভিয়াস যদি কোনো গবেষণা হয়ে থাকে সেগুলো কালেক্ট করব, সেগুলো কালেক্ট করে তারপরে একটা ডিসক্রিপটিভ ওয়েতে একটা গবেষণা করব, ওটা হয় কেস স্টাডি। সো কেস স্টাডি আপনার ওই যে শব্দতে থেকেও বোঝা যায় অনেকটা, যে আমি কোনো একটা কেস নিয়ে কাজ করি, নির্দিষ্ট একটা ঘটনা থাকে, ওই ঘটনা নিয়ে আমি কাজ করি বা ওই ঘটনা নিয়ে গবেষণা করি, ওটা হয় আপনার কেস স্টাডি। সো আমরা যদি কোনো গবেষণা, আমাদের গবেষণা যদি কোনোটা এরকম হয় যে আমি কোনো একটা ঘটনা নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে ওটা হবে আমাদের কেস স্টাডি ডিজাইন। ওকে, তারপরে আসি কোয়ালিটেটিভ ডিজাইনের আরেকটা পার্ট, যেটা ন্যারেটিভ রিসার্চ। ন্যারেটিভ রিসার্চটা মানুষের জীবন কাহিনী, গল্প কিংবা ব্যক্তিগত পার্সোনাল এক্সপিরিয়েন্সের বর্ণনা থেকে যদি কোনো গবেষণা করা হয়। সো ধরেন এরকম হয় না অনেক সময় মানুষের জীবন কাহিনী নিয়ে, ধরেন আইনস্টাইনের জীবন কাহিনী নিয়ে গবেষণা যদি কেউ করে, সেটা হবে ন্যারেটিভ রিসার্চ। তারপরে ধরেন কারো পার্সোনাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, আমি প্যারাসাইকোলজি নিয়ে ধারণা আছে কার কার এখানে? প্যারাসাইকোলজি নিয়ে ধারণা আছে কারো এখানে? কারোর নাই? দীপক, কেয়ার স্কুল। হ্যাঁ আপু, আপনি একটু বলবেন প্যারাসাইকোলজিটা সম্পর্কে আপনি কতটুকু জানেন, জাস্ট শর্টকাটে। এটা কি প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে নাকি? হ্যাঁ, অনেকটা ওইরকমই। আচ্ছা আমি বলি, সো প্যারাসাইকোলজিটা অনেকটা মানে প্যারানর্মাল বা অ্যাবনর্মাল যে জিনিসগুলো আছে ওই টাইপেরই, কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্স বা সাইকোলজিতে প্যারাসাইকোলজি বলতে সবচেয়ে বেশি ফোকাস করে হলাম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের জায়গাটাতে। মানে মানুষের মৃত্যুর সময়কার যে এক্সপিরিয়েন্স, মৃত্যু যখন হয় সেই মুহূর্তটা অ্যাকচুয়ালি কী ঘটে মানুষের মস্তিষ্কে, ওই জায়গাটা বেশি ফোকাস করে প্যারাসাইকোলজিতে। অ্যাজ আই নো, মানে আমি যতটুকু জানি, অন্য কিছু হইতে পারে, আমি এটা নিয়ে তেমন একটা ঘাটাঘাটি করি না। সো যদি এরকম হয়, বা ধরে নিলাম ওইটাই প্যারাসাইকোলজি বলতে আপনার মানুষের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের যে জায়গাটা আছে ওইটা বোঝাইতেছে। তো সেক্ষেত্রে এই জায়গায় কীভাবে কাজ করা হয়, এই গবেষণাটা কোন ডিজাইনে করা হবে, এরকম কোনো গবেষণা করলে কীভাবে করবে। ধরেন দীপুর উপর আমি গবেষণা করব, বা আমি আর দীপু গবেষণা অনেক ইন্টারেস্টেড, আমি দীপুকে বললাম আমার প্যারাসাইকোলজিতে অনেক ইন্টারেস্ট, তুমি প্লিজ ডেটের একটা এক্সপিরিয়েন্স করো, সব রিস্ক আমি নিব। সো তাকে আমি দিয়ে দিলাম আইসিইউতে ওষুধ, মেডিসিন দিয়ে একদম মৃত্যুর সাথে পাঠিয়ে দিলাম। মানে সে মৃত্যুকে মানে মৃত্যুর পর্যায়ে চলে যাবে কিন্তু মারা যাবে না। আইসিইউতে যেটা হয়, আইসিইউতে তো অ্যাকচুয়ালি সবাই ডেট এক্সপিরিয়েন্সেই থাকে, ওইখান থেকে ফেরত আসার সম্ভাবনা খুবই কম। সো ধরেন দীপুকে আমি ওইরকম একটা সিচুয়েশনে পাঠিয়ে দিলাম, তারপরে সে যখন আবার সুস্থ হইলো
তখন আমি কি করব, আমার যেহেতু গবেষণার উদ্দেশ্য নিয়ে করলাম, তখন আমি কি করব, তার কাছে জানতে চাইবো যে তোমার ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, তুমি তখন কি কি অনুভব করছো। এই যে আমি তার গল্পটা জিজ্ঞেস করলাম, তার অভিজ্ঞতাটা জিজ্ঞেস করলাম, এবং সেটার উপর ভিত্তি করে আমি আমার গবেষণাটা পরিচালনা করতেছি। অবভিয়াসলি এটা কোয়ালিটেটিভই হইতেছে, সংখ্যা দিয়ে এই গবেষণাটা করা যাবে না, যেহেতু আমি গল্প নিয়ে গবেষণা করব। সো ওইটা হয় আপনার ন্যারেটিভ ডিজাইন, ন্যারেটিভ বা কোয়ালিটেটিভ ডিজাইন অ্যান্ড ন্যারেটিভ ডিজাইন। সো ন্যারেটিভ ডিজাইন বলতে অ্যাকচুয়ালি এটাই বোঝায় কারো জীবন কাহিনী, তারপরে কারো ব্যক্তিগত অভিজ্ঞতা বা গল্প, এই যে প্যারাসাইকোলজির যে এক্সাম্পলটা দিলাম এটা নিয়ে। সো এগুলো আপনার ন্যারেটিভ রিসার্চ ডিজাইন। ন্যারেটিভ ডিজাইনও আমাদের বাংলাদেশে খুবই কম ইউজ হয়, কিন্তু সাইকোলজির ইন্টারন্যাশনাল রিসার্চগুলো যদি ঘাটাঘাটি করেন, সবচাইতে বেশি যে ডিজাইন ইউজ করা হয় ওইখানে দেখবেন আপনার মানে নিউরোসাইকোলজিতে, সরি সব পুরো সাইকোলজি না, নিউরোসাইকোলজিতে সবচাইতে বেশি এক্সপেরিমেন্টালের পরে সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় ন্যারেটিভ রিসার্চ ডিজাইন। তারপরে আসি অ্যাকশন রিসার্চ ডিজাইন বা অ্যাকশন ডিজাইন। এটা আপনার তেমন একটা ইউজ হয় না কোথাও, বাট জেনে রাখা ভালো যে আপনার কোনো জিনিসটা, যেখানে ধরেন একটা দেওয়া আছে, কোনো একটা বাস্তব সমস্যা চিহ্নিত করে প্রথমে, ধরেন আমাদের রিসার্চে আমি পুরোটা এরকম হইতেছে, আমি কোনো একটা সমস্যা চিহ্নিত করব, ওই সমস্যাটার উপর ইন্টারভেনশন নেব, মানে ওই সমস্যাটা কীভাবে সমাধান করা যায় ওইটা আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে ফলাফলটা কী হয় আমি ওইটা দেখব। ফলাফলটা যদি দেখে মনে হয় যে এই ফলাফলটা থেকে উন্নতি হয়েছে, মানে ডেভেলপড হয়েছে, তাহলে আমি ওটাও রাখতে পারি, কিংবা আরও ডেভেলপ করা ট্রাই করতে পারি, কিংবা যদি ডেভেলপ না হয় তাহলে আবার প্ল্যান চেঞ্জ করে আবার ওই ইন্টারভেনশন কিংবা আবার ওই ট্রিটমেন্টটা দিতে পারি। এটা হলাম অ্যাকশন রিসার্চ, মানে আমি কোনো একটা অ্যাকশন নেই। এটা ধরেন ওষুধ দিয়ে এক্সাম্পল দিতে পারে, যে করোনার ক্ষেত্রে করোনা ভ্যাকসিন দিয়ে যদি এক্সাম্পল দিই, তো এখানে কি হইলো, প্রথমে কারো একজন করোনা হয়েছে, ভাইরাস আক্রান্ত হয়েছে, তাকে কোনো একটা ভ্যাকসিন তৈরি করছে, এখনো ভ্যাকসিন হয় নাই, সো ভ্যাকসিন তৈরি করে তাকে ভ্যাকসিনটা দিল। তার মানে আমি প্রথমে একটা সমস্যা চিহ্নিত করলাম, ভাইরাস, তারপরে আমি ইন্টারভেনশন নিলাম, তাকে ভ্যাকসিন দিলাম, তারপরে কি করলাম, আমি ফলাফলটা দেখলাম, ভ্যাকসিন দেওয়ার পরে তার অবস্থার উন্নতি হয়েছে কি হয় নাই, আমি দেখলাম তার মধ্যে থেকে ভাইরাস চলে গেছে নাকি যায় নাই। এই যে জিনিসটা দেখলাম, মানে এই যে গবেষণাটা করলাম, এটাই হয় আপনার অ্যাকশন রিসার্চ ডিজাইন। সো অ্যাকশন রিসার্চ ডিজাইন বলতে, যদি আমি একদম ফুল এরকম কোনো একটা কিছু করি, কোনো একটা সমস্যা বের করি, সমস্যার সমাধানটা অ্যাপ্লাই করি, ওই অ্যাপ্লাই করার পরে ওইটার কী হইতেছে, ফলাফল কী হইতেছে ওইটা দেখি, ওটা হয় অ্যাকশন রিসার্চ ডিজাইন। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি আমাদের একটা প্রজেক্ট নিয়ে বলি। ধরেন আমরা রাইস প্রজেক্ট নিয়ে মেবি এখানকার অনেকে জানতে পারেন, আমাদের ফেসবুক পেজে দেখতে পারেন, কিংবা কারো পার্সোনাল পেজেও, যে আমরা পথ শিশুদের নিয়ে একটা কাজ করতেছিলাম, প্রজেক্ট নিয়ে আগাই দিয়েছি। সো ওইখানে আমরা যেটা করতেছি, ধরেন ওইখানে আমরা রিসার্চ টাইপ কিছু করব। সো এখানে আমরা কি হইতেছে, আমরা একটা সমস্যা চিহ্নিত করছি, পথ শিশুদের এই সমস্যাগুলো আছে, এখন আমরা কি করব, তাদেরকে এডুকেশন কিংবা কোনো একটা ওয়েতে ওই আমরা কয়েকটা সমাধান বের করছি কয়েক মাস ধরে অবজার্ভ করে। তো এখন আমরা কি করব, হয়তো সেপ্টেম্বর থেকে আমরা তাদের উপর ওই সমাধানটা অ্যাপ্লাই করে হয়তো 3-4 মাস পরে আবার রেজাল্টটা দেখব অবজারভেশন করে, যে এখন তাদের অবস্থাটা কেমন, পূর্বে চাইতে উন্নত হয়েছে না ভালো হয়েছে। যদি খুব একটা উন্নত না হয় তখন কি করব, আবার প্ল্যান চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করব, আবার দেখব উন্নতি হয়েছে কি হয়নি। সো এই যে গবেষণাটা এখানে পরিচালনা হইতেছে, এটাই হলো অ্যাকশন রিসার্চ ডিজাইন। ওকে, সো এটা গেলো আপনার কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। এখন আসি এক্সপেরিমেন্টাল ডিজাইন। এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রেও, মানে র্যান্ডমলি এক্সপেরিমেন্টাল ডিজাইন সম্পর্কে কি বোঝানো হয় ওটা তো অলরেডি 2বার বলে ফেলছি, বাট এক্সপেরিমেন্টাল ডিজাইনের মধ্যে যে সাব ডিজাইনগুলো আছে ওটা নিয়ে যদি বলি, মানে আরও ভেঙে যদি বলি, এখানে আপনার প্রায় 4-5টা মতো আরও ডিজাইন আছে। প্রথমে যেটা আছে ট্রু এক্সপেরিমেন্ট। সো ট্রু এক্সপেরিমেন্টে যেটা হয়, যে পার্টিসিপেন্ট থাকে, এই পার্টিসিপেন্টদেরকে র্যান্ডমলি গ্রুপ করে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পরিবর্তন করে কজ এফেক্ট পরীক্ষা করে। সো আরও সহজ করে যদি বলি, আমি পার্টিসিপেন্ট র্যান্ডমলি ঠিক করি, পার্টিসিপেন্ট যে কেউ হইতে পারে আমার, এই আর ট্রু এক্সপেরিমেন্টে যেটা হয়, কজ ইফেক্ট রিলেশনশিপ দেখি। আমরা ফার্স্ট ইয়ারে এই জিনিসটার সঙ্গে সবারই পরিচয় থাকার কথা, কজ ইফেক্ট রিলেশনশিপ। এটা ফার্স্ট ইয়ারে অনেক বেশি পড়ানো হয়েছে আমাদেরকে, বাকিদেরটা যায় না। সো কজ ইফেক্ট রিলেশনশিপটাই হলো ট্রু এক্সপেরিমেন্ট। যে আমি ধরেন এই যে করোনার ভ্যাকসিনের কথা বললাম, সরি এটা হয় না, ধরেন কোনো একটা মেডিসিন নাপা এক্সট্রা কেন কি আমরা জ্বর আসলে, এখন আমি ধরেন এটা কোনো অস্তিত্ব নাই, আমি এখন বানাইছি মাত্র নাপা এক্সট্রা,
কারো জ্বর আসছে, আমি তাকে এটা দিব, আমি রিসার্চ করতেছি, এক্সপেরিমেন্টাল রিসার্চ। সো এখানে আমি কি করতেছি, তার জ্বর প্রথমে কি হয়েছে, তার জ্বর আসছে, এটা কি কারণ বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি নাপাইসটা। তো আমি কি করবো, তাকে নাপাইসটা দিব, নাপাইসটা দেওয়ার পরে দেখব যে এটার কোনো ইফেক্ট তার উপর পড়ে কিনা, অর্থাৎ তার জ্বরটা কমে কিনা। তার মানে আমি কি করতেছি, যে কজটা আছে, সরি আমার যে ট্রিটমেন্টটা আছে বা আমি যেই কাজটা করতেছি, যেমন নাপাইসটা আমি তাকে দিতেছি খাওয়ার জন্য, এই কাজটা করার ফলে ইফেক্টটা কি হইতেছে। সো আমি কো এক্সপেরিমেন্টাল রিসার্চে যেটা করতেছি, কজ অ্যান্ড ইফেক্ট এই দুইটা যে জায়গা দেখতেছি। সো আরও ধরেন আমরা মেন্টাল হেলথ নিয়ে যে গবেষণাগুলো করি, এখানে কজ ইফেক্ট রিলেশনশিপগুলো কেমন হয় যদি কোনো একটা করি, ধরেন থেরাপি সিবিটি দেয়, সো এখানে কজটা কি মেন্টাল হেলথ, সরি ধরেন কজটা হইল সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যেটা কোনো একটা সাইকোলজিস্ট দেয় ক্লিনিকে। সো এটা ধরেন কজ সিবিটি। আর সো আমি কি করব, এইটা দেওয়ার পরে ইফেক্টটা কি হয় তার উপর, মেন্টাল হেলথের পরিবর্তন হয় কি হয় না, ইফেক্টটা দেখবো। তার মানে এখানে আমি কি করতেছি, কজ ইফেক্ট রিলেশনশিপ দেখতেছি। ওকে, ইট উইল বি লংটিটিউশনাল রিসার্চ অ্যান্ড ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন রিসার্চ। ওকে, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ গেল এটা। তার মানে ট্রু এক্সপেরিমেন্টাল মানে যে এক্সপেরিমেন্টাল মানেই ধরে নিতে পারেন কজ ইফেক্ট, যখন এক্সপেরিমেন্টাল আসবে তখনই আমি কজ অ্যান্ড ইফেক্টের রিলেশনশিপ দেখবো, মানে আমি কোনো একটা কিছু দিব, ওইটার ইফেক্ট কী পড়ে ওইটা দেখবো। আর ট্রু মানে বুঝে দিতেছে যে কী বলে, ট্রু এক্সপেরিমেন্ট মানে একদম অ্যাকচুয়াল এক্সপেরিমেন্ট যেটা, ওইটাই করতেছি। সো ট্রু এক্সপেরিমেন্ট অ্যাকচুয়াল এটাই হয়। তারপর আসি প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন। ওকে, প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইনে যেটা হয় যে র্যান্ডমাইজেশন ছাড়া কিংবা কন্ট্রোল গ্রুপ ছাড়া ইন্টারভেনশনের প্রাথমিক প্রভাব পরীক্ষা করা হয়। সো এটার মানে যেটা বুঝাইতেছে, আমি এখানেও কজ ইফেক্টটাই দেখি, এক্সপেরিমেন্টাল অবভিয়াসলি সব ক্ষেত্রে কজ ইফেক্ট দেখা হয়, কিন্তু এখানে যে কজটা থাকে কিংবা আমার যে ট্রিটমেন্টটা থাকে, ট্রিটমেন্ট বলতে বুঝাইতেছে যে আমি যে এক্সপেরিমেন্টটা করি আর কি। সো ধরেন আমি যে থেরাপি, মেন্টাল হেলথ ভালো করার ক্ষেত্রে থেরাপি দিচ্ছি, এটা একটা ট্রিটমেন্ট। সো কিংবা মেন্টাল হেলথ ভালো করার জন্য একাডেমিক যে ক্লাসগুলো আছে সেগুলো আরও ভালো মতো প্রোভাইড করা হইতেছে, তার একাডেমিক আউটকাম ভালো আসার জন্য, যাতে মেন্টাল হেলথ ভালো থাকে, এটা একটা ট্রিটমেন্ট। সো এই ট্রিটমেন্টগুলো আমরা যদি কোনো কন্ট্রোল না করেই এক্সপেরিমেন্টাল রিসার্চে আসি, যে আমি ধরেন কজ ইফেক্ট রিলেশনটা দেখতেছি কীভাবে, একাডেমিক পারফরমেন্সের উপর মেন্টাল হেলথের প্রভাব। সো আমাদের ইফেক্টটা এখানে একাডেমিক পারফরমেন্সের উপর মেন্টাল হেলথের প্রভাব, মানসিক। তো এখানে মেন্টাল হেলথ, ওকে হ্যাঁ, ইফেক্ট মেন্টাল হেলথ, আর কজটা হলাম একাডেমিক পারফরমেন্স। সো এখানে আমি একাডেমিক দুইভাবে করতে পারি। একটা হইতে পারে তার একাডেমিক পারফরমেন্সটা আমি নিজে কন্ট্রোল করব, যে সে তার একাডেমিক পারফরমেন্স ভালো করার জন্য আমি তাকে কোনো একটা কিছু প্রোভাইড করতে পারি, কিংবা খারাপ করানোর জন্য কোনো একটা কিছু প্রোভাইড করতে পারি গবেষণার সাথে। এটা যদি যখন করি তখন ওটা হয় আমার ট্রু এক্সপেরিমেন্টাল ডিজাইন। কিন্তু যখন আমি কোনো কন্ট্রোল করি না, মানে সে যেভাবে পড়াশোনা করতেছে সেভাবে আমি একদম ছেড়ে দিছি, আমি শুধু দেখি তার একাডেমিক পারফরমেন্সটা কেমন এবং তার মেন্টাল হেলথের ইফেক্টটা কেমন, একাডেমিক পারফরমেন্স ইফেক্টটা কেমন, মানে আমি কোনো কিছু কন্ট্রোল করতেছি না, জাস্ট র্যান্ডমলি ডেটা নিতেছি, সেটা হয় প্রি এক্সপেরিমেন্টাল ডিজাইন। ওকে, তারপর আসি বিটুইন সাবজেক্ট ডিজাইন। এটা আমরা অনেক বেশি ইউজ করি এবং ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ এক্সপেরিমেন্টাল ডিজাইনের ক্ষেত্রে অধিকাংশই ট্রু এক্সপেরিমেন্টাল হয় কিংবা বিটুইন সাবজেক্ট, আরেকটা হচ্ছে উইদিন সাবজেক্ট, এই দুইটা হয়। সো বিটুইন সাবজেক্ট যেটা, আমি ভিন্ন ভিন্ন পার্টিসিপেন্টকে মানে ডিফারেন্ট পার্টিসিপেন্টকে ডিফারেন্ট ট্রিটমেন্ট দিই। সো ধরেন আপনার ছবিতে যেটা দেওয়া আছে, প্রথমে আমরা দুইটা গ্রুপ নিয়েছি, গ্রুপ এ, গ্রুপ বি। এখন গ্রুপ এটা কি করছে, আমি কন্ট্রোল করছি, গ্রুপ বিটা আমি কন্ট্রোল করি নাই। এখন ধরেন আমার গবেষণাটা এরকম যে ঘুমের উপর ক্যাফেইনের কোনো প্রভাব আছে কিনা। সো এটার কারণে কি করছে, আমি গ্রুপ এ কে কোনো ধরনের ক্যাফেইন দেই নাই, মানে কোনো কফি দেই নাই, নো কফি। অ্যান্ড গ্রুপ বি কে আমি কফি দিয়েছি, কিংবা তাদের মতো ছেড়ে দিয়েছি, তারা যা খুশি তাই করো, কন্ট্রোল করি নাই। এটা হলো বিটুইন সাবজেক্ট ডিজাইন, যে আমি আমার দুইটা গ্রুপ থাকে,
দুইটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ থাকে কন্ট্রোল গ্রুপ, আরেকটা গ্রুপ থাকে এক্সপেরিমেন্টাল গ্রুপ। কন্ট্রোল গ্রুপকে আমি কি করি, নিজের মতো কন্ট্রোল করি, লাইক আমি কপি দিব কি দিব না এটা দেখি, কিংবা আমি যেটা করতেছি ওটা তাদের সঙ্গে করব কি করব না এটা আমি নিজে কন্ট্রোল করি। আর এক্সপেরিমেন্টাল গ্রুপ যেটা থাকে বা আরেকটা গ্রুপ যেটা থাকে ওটাকে আমি ম্যানিপুলেট করি না, ওটার উপর আমি এক্সপেরিমেন্ট করি। তারপরে এই দুইটা গ্রুপের কম্পেয়ার করি। এটা হলো বিটুইন সাবজেক্ট ডিজাইন। সো বিটুইন সাবজেক্ট মানে দুইটা সাবজেক্টের মধ্যে, মানে দুইটা গ্রুপের মধ্যে কাজ করি। তারপর আসে উইদিন সাবজেক্ট ডিজাইন। ওকে, উইদিন সাবজেক্ট ডিজাইনটাও সেম, যে আমার দুইটা গ্রুপ থাকে, কিন্তু এখানে যেটা হয়, আচ্ছা, বিটুইন সাবজেক্ট ডিজাইন অ্যান্ড উইদিন সাবজেক্ট ডিজাইন প্রসেসটা সেমই। আমার দুইটা গ্রুপ থাকে, দুইটা গ্রুপের একটা গ্রুপ থাকে কন্ট্রোল গ্রুপ, আরেকটা গ্রুপ থাকে কন্ট্রোল করি না যেই গ্রুপটাকে, ওই গ্রুপ মানে এক্সপেরিমেন্টাল গ্রুপ। সে একটা গ্রুপে আমি কন্ট্রোল করি, আরেকটা গ্রুপকে কন্ট্রোল করি না। উইদিন সাবজেক্ট অ্যান্ড বিটুইন সাবজেক্ট দুইটাই সেম। আর ডিফারেন্সটা যেখানে আপনার এই ছবিটাতে যদি দেখেন, বিটুইন সাবজেক্ট ডিজাইন যেটাতে আছে, এখানে দুইটা কন্ডিশন আছে, কন্ডিশন এ অ্যান্ড কন্ডিশন বি, চারটা করে পার্টিসিপেন্ট আছে আমার। সো কন্ডিশন এতে যে পার্টিসিপেন্টগুলো আছে, যদি একটু জুম করে দেখেন, কন্ডিশন বিতে আর এতে যে পার্টিসিপেন্ট আছে এরা কিন্তু সেম না। কন্ডিশন এর প্রথম জনে একটা মেয়ে কালো বোরকা পরে আছে মেবি, সেকেন্ড জন যে চুল বড় বড়, তারপরে জন টাকলা। আবার কন্ডিশন বিতে যেটা আছে জাস্ট একজনের মিল আছে, টাকলা যেটা ছিল ওটার মিল আছে, বাকি তিনজন মিল নাই। তার মানে বিটুইন সাবজেক্ট গ্রুপে বা বিটুইন সাবজেক্ট ডিজাইনে কি করি আমরা, দুইটা গ্রুপ থাকে, একটা কন্ট্রোল করি না, সেমই থাকে। কিন্তু এখানে যেটা হয়, গ্রুপ এতে যে পার্টিসিপেন্ট থাকে গ্রুপ বিতে সেম পার্টিসিপেন্ট থাকে না, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি দুইটার পার্টিসিপেন্ট ভিন্ন। আর উইদিন সাবজেক্ট ডিজাইনে যেটা হয়, গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটা গ্রুপ থাকে, একটা কন্ট্রোল আর একটা কন্ট্রোল করি না, কিন্তু উইদিন সাবজেক্ট গ্রুপে আমার পার্টিসিপেন্ট সেম থাকে। অর্থাৎ ধরেন কপির ক্ষেত্রেই যদি আমি স্লিপের উপর, ঘুমের উপর ক্যাফেইনের প্রভাব দেখতে চাই, বিটুইন সাবজেক্ট ডিজাইনটা এরকম হবে, আমি দুইটা গ্রুপ নিব, দুইটা গ্রুপের পার্টিসিপেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট, একটা গ্রুপকে কপি দিব আর একটা গ্রুপকে কপি দিব না। আর উইদিন সাবজেক্টের জিনিসটা এরকম হবে, আমি গ্রুপ দুইটা থাকবে কিন্তু পার্টিসিপেন্ট সেম। ধরেন আমার 5 জন পার্টিসিপেন্ট, সো আমি প্রথম 10 দিন ওই 5 জন পার্টিসিপেন্টকে কপি দিব, আমার গ্রুপে গেল এটা। তারপরে সেকেন্ড 10 দিন ওই সেম গ্রুপকে আমি কপি দিব না, এটা আমার গ্রুপ বি। তার মানে বিটুইন সাবজেক্ট ডিজাইনের আর উইদিন সাবজেক্ট ডিজাইনের পার্থক্য জাস্ট এটাতেই, দুইটা গ্রুপ থাকবে, বিটুইন গ্রুপে দুইটা গ্রুপের পার্টিসিপেন্ট ভিন্ন, আর উইদিন সাবজেক্ট ডিজাইনে দুইটা গ্রুপের পার্টিসিপেন্ট সেম। ওকে, তারপর আসি ফ্যাক্টোরিয়াল ডিজাইন। ফ্যাক্টোরিয়াল ডিজাইন আমাদের বা আমরা যারা আছি, আমাদের অন্তত পিএইচডি করার আগে মনে হয় না কাজে লাগবে কারণ ফ্যাক্টোরিয়াল ডিজাইনটা সবচেয়ে কমপ্লেক্স একটা ডিজাইন। মাস্টার্স অনেক ক্ষেত্রে ইউজ করে ফ্যাক্টোরিয়াল ডিজাইনটা, বাট সচরাচর কেউ ফ্যাক্টোরিয়াল ডিজাইনে যায় না, কারণ এটা অনেক কমপ্লেক্স একটা ডিজাইন। এখানে যেটা হয়, একসঙ্গে অনেকগুলো ভেরিয়েবলকে, ধরেন আমার 5টা ভেরিয়েবল আছে, আমি 5টা ভেরিয়েবলের উপর 5টা ডিফারেন্ট ট্রিটমেন্ট করি। লাইক ধরেন ছবিতে যেরকম আছে, এখানে ধরেন 3টা ভেরিয়েবল দিছে, 3টা ভেরিয়েবলকে 3টা ডিফারেন্ট ট্রিটমেন্ট বা 3টা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করছে প্রত্যেকটা ভেরিয়েবলের উপর। তার মানে এখানে আমার 3টা ভেরিয়েবলের জন্য 3 ধরনের অ্যানালাইজ করা লাগবে, 3 ধরনের ইন্টারভেনশন করা লাগবে, 3 ধরনের পরিবেশ মেনটেন করা লাগবে, অনেক কমপ্লেক্স একটা প্রসেস। সো ফ্যাক্টোরিয়াল ডিজাইনটা জাস্ট এতটুকু মনে রাখবেন যে আমি যখন আমার অনেকগুলো ভেরিয়েবল থাকে এবং প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য ডিফারেন্ট কন্ডিশন থাকে, মানে প্রত্যেকটা ভেরিয়েবলের উপর আমি ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করি, ওইটা হয় আপনার ফ্যাক্টোরিয়াল ডিজাইন। ওকে, এটা সম্পর্কে আর বিস্তারিত গেলাম না। এক্সপেরিমেন্টাল ডিজাইনে আরেকটা আছে, এটাকে বলে প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট ডিজাইন। সো প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট ডিজাইনে যেটা হয়, এটা আপনার এই যে নর্মালি যেরকমভাবে লেখা আছে অনেকটা এরকমই। আমি একটা প্রি টেস্ট করি, আরেকটা পোস্ট টেস্ট করি, মানে কোনো একটা সিচুয়েশনের আগে একবার টেস্ট করি, আরেকবার কোনো একটা সিচুয়েশনের পরে একবার টেস্ট করি। লাইক নিচে যেটা লেখা আছে যে ইন্টারভেনশন, ধরেন আমি কাউন্সেলিং দিব কাউকে, সো আমি কি করব, কাউন্সেলিংটা দেওয়ার আগে একবার তার মেন্টাল হেলথ কন্ডিশন দেখব এবং কাউন্সেলিং দেওয়ার পরে একবার মেন্টাল হেলথ কন্ডিশন দেখব। তার মানে এটা আমি একবার কি করলাম, প্রি টেস্ট করলাম, একবার পোস্ট টেস্ট করলাম। এটাই হয় আমার প্রি টেস্ট পোস্ট টেস্ট ডিজাইন এক্সপেরিমেন্টালে কজ ইফেক্ট রিলেশনশিপের ক্ষেত্রে। ধরেন ছবিতে যে এক্সাম্পলটা দিয়ে আছে, প্রথম ছবিতে ওকে একজন ছেলে সুন্দর মতো মানে পিসফুল মেন্টাল হেলথ নিয়ে বসে আছে,
সো নিচে ধরনের লেখা আছে সিঙ্গেল, কোনো রিলেশনে নাই, পিসফুল। ওকে, এটা আমার প্রি টেস্ট। তার মানে আমি যখন সে সিঙ্গেল ছিল সেই সময় আমি তার উপর তার মেন্টাল হেলথের কন্ডিশন নিয়েছি, যেটাতে রেজাল্ট আসছে সে পিসফুল। তারপরে সে রিলেশনে যাওয়ার পরে আমি আবার তার মেন্টাল হেলথের কন্ডিশন নিয়েছি, তখন সিচুয়েশন যেটা হয়েছে ছবিতে যেরকম অনেকটা ধরেন এরকম, যে তার মেন্টাল হেলথ ক্রাস্ট, কিংবা সে অ্যানজিয়াস, ডিপ্রেসড, এরকম স্ট্রেসফুল। তার মানে আমি একবার তার রিলেশনে যাওয়ার আগে একবার টেস্ট করলাম, এরপরে একবার টেস্ট করলাম, এবং দুইটার কম্পেয়ার করলাম। এটা হলো আমার প্রি টেস্ট। এরকম যখন হয় কোনো একটা গবেষণা, তখন ওটা প্রি টেস্ট অ্যান্ড পোস্ট টেস্ট ডিজাইন। ওকে, তারপরে আরেকটা আসে এক্সপেরিমেন্টাল ডিজাইনে, এটা হলো র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। ওকে, সো আরেকটা যেটা আসে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এখানে যেটা হয়, যে পার্টিসিপেন্ট থাকে, এই পার্টিসিপেন্টদের র্যান্ডমলি ইন্টারভেনশন, তারপরে কন্ট্রোল গ্রুপে ভাগ করে তারপর ট্রিটমেন্টের আউটকাম যেটা আছে ওটা টেস্ট করি। তো বিষয়টা অনেকটা এরকম, র্যান্ডমাইজড, যেহেতু আপনার নামই র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল ডিজাইন। সো এখানে যেটা হয়, আমি পার্টিসিপেন্ট সিলেক্ট করি র্যান্ডমলি, কিন্তু আমি দুইটা পার্টিসিপেন্টকেই কন্ট্রোল করি। যে এর আগে একটা ডিজাইন ছিল না, যেখানে আমি পার্টিসিপেন্ট নিতাম, একটা গ্রুপ, দুইটা গ্রুপ থাকতো, একটা গ্রুপকে আমি কন্ট্রোল করতাম না, আরেকটা গ্রুপকে আমি কন্ট্রোল করতাম। কিন্তু র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ডিজাইনে যেটা হয়, আমি দুইটা গ্রুপকেই কন্ট্রোল করি। যেমন ধরেন ছবিতে যে এক্সাম্পলটা দিয়ে আছে, একটা ট্রিটমেন্ট গ্রুপ আর একটা কন্ট্রোল গ্রুপ। সো ট্রিটমেন্ট গ্রুপকে আমি কন্ট্রোল করছি, কন্ট্রোল গ্রুপকে আমি কন্ট্রোল করছি। কন্ট্রোল গ্রুপে আমি কি করছি, ওয়াটার দিছি। ট্রিটমেন্ট গ্রুপে আমি ওয়াটারের পরিবর্তে কোনো একটা সার দিছি। তারপরে আমি দেখছি কম্পেয়ার করে যে দুইটার মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কেমন বা রেজাল্টটা কী আসে। সো তার মানে আমার র্যান্ডমাইজড কন্ট্রোল গ্রুপে যেটা হয়, আমার দুইটা গ্রুপ থাকে, যখন আমার দুইটা গ্রুপ থাকে এবং দুইটা গ্রুপকে আমি কন্ট্রোল করি কিংবা ম্যানিপুলেট করি, তখন ওটা আমার র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল ডিজাইন হয়। ওকে, সো এ পর্যন্ত গেল এক্সপেরিমেন্টাল ডিজাইন। আমাদের 3টা কমপ্লিট হইলো তাইলে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড এক্সপেরিমেন্টাল ডিজাইন। এই 3টাই মূলত আমাদের কাজে লাগে। আর সবচেয়ে বেশি কাজে লাগে যদি কোনগুলো, এগুলো না আরেকবার বলে আপনারা এগুলো একটু ভালো মতন দেখতে পারেন। আমি আবার শুরু থেকে আসি, জাস্ট নামটা বলে যাবো। ওকে, ওকে, সরি একটু কোরিলেশনাল ডিজাইন একটা আছে কোয়ান্টিটেটিভের, ক্রস সেকশনাল ডিজাইন, তারপর গ্রাউন্ডেড থিওরি কিংবা সিস্টেমেটিক রিভিউ, কেস স্টাডি, দেন ট্রু এক্সপেরিমেন্ট। 1 মিনিট। তারপর বিটুইন সাবজেক্ট ডিজাইন এক্সপেরিমেন্টালের মধ্যে অ্যান্ড উইদিন সাবজেক্ট ডিজাইন। তারপর প্রি টেস্ট, পোস্ট টেস্ট ডিজাইন, এটাও ইম্পর্টেন্ট। র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল, এটা সচরাচর আমাদের লাগে না, যেহেতু এটা ল্যাব সিচুয়েশন দরকার। ওকে, এইগুলাই যেগুলো নাম বললাম, এগুলো একটু ভালো মতন দেখতে পারেন আপনারা। এগুলোও আমরা ইউজ করি আর কি আমাদের গবেষণা, যেগুলো যখন আপনারা করবেন তখন এগুলো ইউজ হবে বেশি। ওকে, হ্যাঁ মারিয়া বলো। জি ভাইয়া, গ্রাউন্ডেড থিওরি নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, মানে ওটা যে মানে আমরা কোনো একটা সোর্স থেকে ডাটা নিয়ে দেন হচ্ছে ওইটাকে আমরা আর কি যে ওটা নিয়ে আর কি অ্যানালাইসিস করব বা রিসার্চ করবো যে জিনিসটা। এখন রিসেন্টলি একটা রিসার্চের জন্য রিভিউ করতে যায়, তখন হচ্ছে একটা পেপার ছিল যে ওখানে নিউজ পেপার থেকে হচ্ছে কিছু ডাটা নিয়ে ওরা হচ্ছে রিসার্চে কাজে লাগাইছে। তো সেক্ষেত্রে কি এখানে এটা কি গ্রাউন্ডেড থিওরি বলা যায়? হ্যাঁ, এটাকে গ্রাউন্ডেড থিওরি ডিজাইনও বলে, আবার সিস্টেমেটিক রিভিউ হইতে পারে, ডিপেন্ড করে, বাট গ্রাউন্ডেড থিওরি এটা। ওকে, এটাই ছিল কোশ্চেন। হ্যাঁ, এটাই কোয়েশ্চেন ছিল।
ওকে, সো এরপর আসি মিক্সড মেথড ডিজাইনে। মিক্সড মেথডেও অনেকগুলো ভাগ আছে, আহ, কিন্তু এর মধ্যে মিক্সড মেথডটা অ্যাকচুয়ালি কী ওটা যদি বলি, মিক্সড মেথড শুরুতে যেটা বলে আসলাম, কয়েকটা মেথডের মিক্স যখন হয়, বা মানে আমরা একটা মেথড ইউজ করি না, মাল্টিপল মেথড ইউজ করি, তখনই ওটা হয় মিক্সড মেথড। সো এখানে বেসিক্যালি আমাদের মিক্সড মেথড ভেদে তো তিনটা মেথডই আছে, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, এক্সপেরিমেন্টাল। কিন্তু মিক্সড মেথডে আমরা জাস্ট দুইটা মেথড ইউজ করি একসাথে, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ। মানে আমরা সংখ্যাগত একটা গবেষণা সংখ্যাগতভাবে করি, আবার গুণগতভাবেও করি। অ্যাজ লাইক ধরেন আপনি একটা গবেষণা করতেছেন, যে গবেষণার ডেটা কালেক্ট করছেন আপনি ইন্টারভিউয়ের মাধ্যমে। সো তার মানে তখন ওটা আমরা কী করতে পারবো, ইন্টারভিউ থেকে তার কথাগুলোর উপর বেসড করে কোয়ান্টিটেটিভও করতে পারবো, আবার কোয়ালিটেটিভও করতে পারবো। সো লাইক ধরেন ছবিটা মানে একটা মিম ছিল, ওইটা দিয়ে দিয়েছে এখানে, যে ধরেন একটা কালো ভাল্লুক আর একটা সাদা ভাল্লুক। কালো ভাল্লুকটা কোয়ালিটেটিভ, আর সাদা ভাল্লুকটা ধরেন কোয়ান্টিটেটিভ। সো দুইটা যখন মিক্সড হয়ে যায়, সাদা কালো পান্ডা হয়ে যায়, ওইটাই আপনার মিক্সড মেথড রিসার্চ। ওকে, এটা হলো মিক্সড মেথড রিসার্চের বেসিক থিম। এখন মিক্সড মেথড রিসার্চের তিনটা ভাগ আছে, মানে তিন ধরনের হইতে পারে। একটা আছে আপনার কনভার্জেন্ট ডিজাইন, মিক্সড মেথডের কনভার্জেন্ট ডিজাইনে যেটা হয়, একই সময়ে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ ডাটা দুইটা নিয়ে কাজ করা হয়। তার মানে আমরা যদি এমন কোনো রিসার্চ করি যেই গবেষণায় কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ দুইটা ডেটা একসঙ্গে কালেক্ট করছি এবং একসঙ্গে কাজ করছি দুইটা ডেটা নিয়ে, তখন ওটা হয় আপনার কনভার্জেন্ট ডিজাইন। কনভার্জেন্ট ডিজাইনটাই আমরা সচরাচর সবচেয়ে বেশি ইউজ করি বাংলাদেশে সাইকোলজিতে। কনভার্জেন্ট ডিজাইনটা একটু মনে রাখতে পারেন যে আমরা একই সময়ে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ দুইটা ইউজ করি। তারপরে আসে এক্সপ্লেনেটরি ডিজাইন, একটা আছে এক্সপ্লেনেটরি, আরেকটা আছে এক্সপ্লোনেটরি। ওকে, সো এক্সপ্লেনেটরিতে যেটা হয়, আমরা প্রথমে কোয়ান্টিটেটিভে করি। লাইক ধরেন আমি প্রথমে সংখ্যাগতভাবে একটা গবেষণা করলাম, মানুষের ধরেন শিক্ষার্থীদের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি, তাদের মেন্টাল হেলথের কন্ডিশন কেমন এটা এবং এটার পেছনে কারণগুলো কী। সো আমি প্রথমে কী করছি, তার মেন্টাল হেলথের যে কন্ডিশনটা আছে ওইটা আমি কোয়ান্টিটেটিভে মানে কোনো একটি স্কোর বের করছি, স্কোরের মাধ্যমে দেখাইলাম ওকে স্টুডেন্টদের মেন্টাল হেলথ কন্ডিশন এরকম। তার মানে প্রথম অংশটা কী হলো, কোয়ান্টিটেটিভ। তারপরে কী করলাম, ওই স্কোরটার সঙ্গে তার ইন্টারভিউয়ের মাধ্যমে সে যে কারণগুলো বলছিল, এই স্কোরের সাথে ওই কারণগুলোর আবার ক্রস ম্যাচিং করাইলাম। তার মানে কোয়ালিটেটিভে চলে গেল আবার গুণগতভাবে, যে আমি ডিসক্রিপটিভ ওয়েতে কিছু একটা লিখতেছি। সো এরকম যখন হয় যে আমি প্রথমে কোয়ান্টিটেটিভ ডেটা সংগ্রহ করি, কালেক্ট করি, ওইটাকে অ্যানালাইজ করি, রেজাল্ট বের করি, এবং ওই রেজাল্টটা ব্যাখ্যা করার জন্য কোয়ালিটেটিভ ওয়ে ইউজ করি। লাইক যেটা বললাম, আমি মেন্টাল হেলথের স্কোর বের করছি, ওটার উপর গবেষণা করলাম, কিন্তু ওই স্কোরকে আমি ব্যাখ্যা করার জন্য কি করছি, ওই স্কোরটা হওয়ার যে কারণ আছে ওই কারণটা আমি কোয়ালিটেটিভ ওয়েতে ব্যাখ্যা করছি। যে সে আমাকে ইন্টারভিউতে বলছিল সে তার ফ্যামিলি প্রবলেম, তার ইকোনমিক্যাল প্রবলেম আছে, এই কারণে তার স্কোরগুলো এরকম হয়েছে। তার মানে আমি লিখিত আকারে বললাম, ওইটা সংখ্যাগতভাবে অবভিয়াসলি ওটা লেখা যাবে না, ফ্যামিলি প্রবলেম এগুলো তো সংখ্যাতে প্রকাশ করা যায় না। সো এই টাইপের যখন হয় সেটা হয় এক্সপ্লেনেটরি। আর যখন এটার উল্টাটা হয়, মানে আমি আগে কোয়ালিটেটিভ করছি এবং ওই কোয়ালিটেটিভ ডেটাকে ধরেন আমি ইন্টারভিউ নিয়েছি, তার ফ্যামিলি প্রবলেম, সে ইন্টারভিউতে বলছে, এটা আমার একটা অ্যানালাইজ করে আমি বের করছি তার ফ্যামিলি প্রবলেম, এটা হলো আমার কোয়ালিটেটিভ। এবং এটার সঙ্গে আমি তার মেন্টাল হেলথের স্কোর মিলাবো। তার মানে আমি প্রথমে কোয়ালিটেটিভ বের করলাম, অ্যানালাইজ করলাম, তারপরে ওই কোয়ালিটেটিভের যে অ্যানালাইসিসের রেজাল্টটা বের হয়েছে ওই রেজাল্টকে ব্যাখ্যা করার জন্য, যে তার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে আমি বের করলাম সে ইন্টারভিউতে বলছিল তার ফ্যামিলি প্রবলেম, এবং আমি এই রেজাল্টটা ব্যাখ্যা করবো কীভাবে, ফ্যামিলি প্রবলেম এত% মেন্টাল হেলথ সমস্যার কারণে, ওই পার্সেন্টেজটা অবভিয়াসলি কোয়ান্টিটেটিভে হইব। সো এরকম যখন হয় কোয়ালিটেটিভ টু কোয়ান্টিটেটিভ, ওটা হয় এক্সপ্লোরেটরি। ওকে, সো এক্সপ্লেনেটরি আর এক্সপ্লোরেটরি দুইটা জাস্ট একটা আরেকটার বিপরীত। সো দুইটা মনে রাখতে পারেন খুব সহজেই, জাস্ট একটা মনে রাখলেই হবে, এমনি আরেকটা তো এমনিতে মনে থাকবে। সো মিক্সড মেথড শেষ এখানে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? Anyone? Just 1 minute, আমি কোরিলেশনাল ডিজাইনটা যদি আরেকবার একটু বলতাম, মানে কোরিলেশনাল ডিজাইনটা
কি মানে একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, কোরিলে আচ্ছা, কোরিলেশনাল ডিজাইন বলতে যেটা বোঝায় যে আমরা দুইটা ভেরিয়েবল কিংবা অনেকগুলো ভেরিয়েবলের সম্পর্ক যখন বের করি, সেটাই হয় কোরিলেশনাল ডিজাইন। আচ্ছা, আমি স্ক্রিন ইতে যাই, আবার কোরিলেশনে যদি যাই, ওকে, এটা ছিল যে আমরা যখন দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক আছে কিনা, ওই সম্পর্কটা মাত্রা কেমন, ওইটা দেখি, ওইটাই কোরিলেশনাল ডিজাইন। মানে জাস্ট দুইটা জিনিসের বা দুইটা ভেরিয়েবলের কিংবা অনেকগুলো ভেরিয়েবলের মধ্যে রিলেশন নিয়ে কাজ করি, যে তাদের মধ্যে সম্পর্ক আছে কিনা, লাইক মানসিক স্বাস্থ্যের সঙ্গে একাডেমিক পারফরমেন্সের সম্পর্ক আছে কিনা, মানসিক স্বাস্থ্যের সঙ্গে ফ্যামিলির রিলেশনের কোনো সম্পর্ক আছে কিনা, তারপর পিয়ার সাপোর্টের সঙ্গে একাডেমিক পারফরমেন্সের সম্পর্ক আছে কিনা, এই টাইপ যখন সম্পর্ক বের করতে যাই কোনো কিছুর, ওইটা হয় আমাদের কোরিলেশনাল ডিজাইন, মানে রিলেশন বের করি দুইটা জিনিসের, এটাই। আচ্ছা, এখন আপনারা একটু বলেন, সেটা হলো এখন কি আজকে কি 12টা পর্যন্ত আপনারা করবেন সেশন, নাকি আজকে শেষ করব? কি একজন বলেন। আচ্ছা, তাহলে মানে আরেকটু, মানে আজকে যেটা ছিল ওটার শেষ একটা স্লাইড দেখে শেষ করে দিই আজকেরটা। ওকে, সো আমরা তখন যে ডিজাইনগুলো পড়লাম, এই ডিজাইনগুলো আমরা কীভাবে ইউজ করব এটাতে আসে এখন। সো ডিজাইনগুলো আমরা কীভাবে ইউজ করব, আমরা গবেষণা মানে আমাদের ফার্স্ট স্টেপ কী ছিল, আমরা কোনো একটা টপিক সিলেক্ট করি, তারপরে আমার রিসার্চ কোশ্চেনটা ঠিক করি। গবেষণা শুরু হয় কোথা থেকে? একটা প্রশ্ন থেকে, যে আমার একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের অ্যান্সার নাই, ওই প্রশ্নের অ্যান্সার বের করার জন্য আমি গবেষণা করব। তার মানে গবেষণা শুরু হয় একটা রিসার্চ কোশ্চেন থেকে। সো এই রিসার্চ কোশ্চেনটা যখন রেজ হয়, ওই রিসার্চ কোশ্চেনের উপর বেস করে আমরা ডিজাইনটা সিলেক্ট করি, যে আমার ডিজাইনটা কীরকম হবে এবং ওই ডিজাইনটা কেন হবে। এখানে ধরেন 4টা এক্সাম্পল দেওয়া আছে। প্রথম যে এক্সাম্পলটা আছে ডিপ্রেশন, ধরেন একটা রিসার্চ কোশ্চেন এরকম, কতজন শিক্ষার্থীর মধ্যে ডিপ্রেশন আছে। তার মানে এখানে আমার বের হইতেছে কি, ডিপ্রেশন আছে কতজন শিক্ষার্থীর মধ্যে। এই যে কতজন, তার মানে এটা সংখ্যায় বের হবে, একটা কোয়ান্টিটেটিভ মেথডে আসবে। আর তারপর কতজন শিক্ষার্থীর মধ্যে ডিপ্রেশন আছে, তার মানে আমার জাস্ট এই সংখ্যাটা বের করলে হয়ে যাইতেছে, যেটা আপনার ডিসক্রিপটিভ ডিজাইনে ছিল। ওকে, তারপরে আরেকটা যেটা আছে সোশ্যাল মিডিয়া ইউজ ও ডিপ্রেশনের সম্পর্ক। এই যে দেখেন, এখানে মানে কোশ্চেনে যদি এরকম জিনিস চলে আসে, আমি সম্পর্ক দেখতে চেয়েছি, কিংবা অনেক সময় টপ টাইটেল এরকম থাকে, কোরিলেশন বিটুইন দিস টু ভেরিয়েবল। সো এরকম যখন আমি সম্পর্ক দেখতে চাই সোশ্যাল মিডিয়া ইউজ ও ডিপ্রেশনের সম্পর্ক, তার মানে এটা কোরিলেশনাল। তারপরে থার্ড যেটা আছে, একটি ইন্টারভেনশন ডিপ্রেশন কমায় কিনা, তার মানে এটা জাস্ট থিম। সো টপিকটা এরকম হইতে পারে, বা রিসার্চ কোশ্চেনটা এরকম হইতে পারে যে ডেটে যাওয়া ডিপ্রেশন কমায় কিনা, এটা একটা কোশ্চেন হইতে, হ্যাঁ এটা একটা কোশ্চেন হইতে পারে। সো এটা আপনার এক্সপেরিমেন্টাল রিসার্চ হইব, তাহলে যে আমি কোনো একটা ইন্টারভেনশন দিচ্ছি তাকে, ইন্টারভেনশনের কারণে তার আউটকামটা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট হইতেছে কিনা কিংবা পরিবর্তন হইতেছে কিনা। তারপরে আরেকটা ধরন আছে জুলাই মুভমেন্ট এর অভিজ্ঞতায় শিক্ষার্থীরা কীভাবে পারসিভ করেছে। আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এখানে যেটা আছে জুলাই মুভমেন্টের অভিজ্ঞতা শিক্ষার্থীরা কীভাবে পারসিভ করছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার প্রশ্নটা কীভাবে পারসিভ করছে, এটাকে তো কোনোভাবে সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব না। এটাকে আমার অবভিয়াসলি ডিসক্রিপটিভ ওয়েতে যাওয়া লাগবে। আর ডিসক্রিপটিভ বলতে মানে আমার বিশ্লেষণ করে লেখা লাগবে, সৃজনশীল প্রশ্ন আমরা যেভাবে লিখি।
তার মানে এটা আমার কোয়ালিটেটিভে চলে যাবে। সো তারপরে আমি কি দেখবো, কোয়ালিটেটিভের মধ্যে যে ভাগগুলো ছিল ওইগুলোর মধ্যে এই টাইটেলটা বা এই কোশ্চেনটা কোন ডিজাইনের মধ্যে পড়ছে। সো আমরা ডিজাইনটা সিলেক্ট করব কোথা থেকে, বা ডিজাইনটা কোন ডিজাইনে পড়ছে আমার গবেষণা, এটা কোথা থেকে ঠিক করব। আমরা যখন রিসার্চ কোশ্চেন ঠিক করি, ওই রিসার্চ কোশ্চেন ঠিক করার সময় আমরা আমাদের ডিজাইন কোনটা হয় ওটা ঠিক করে ফেলবো। ওকে, তারপরের অংশ রিসার্চ মেথড। আমরা তাহলে কালকে যে সেশনটা আছে 10টা থেকে, কালকে 10টা থেকে আবার সেশন আছে। সো আমরা তাহলে কালকেই আবার রিসার্চ মেথড থেকে শুরু করব। আজকেরটা তাহলে এখান পর্যন্ত থাকুক।